listening Shadeen Podcast. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি রাসেল এবং আমি আপনাদের কাছে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা প্রোগ্রাম নিয়ে, যেটির নাম Bhoot.com। আজকে Bhoot.com-এর একেবারেই প্রথম পর্ব। জানি না কেমন হবে। যদি আপনাদের সহযোগিতা পাই, যদি আপনাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণের ঘটনা পাই, তাহলে হয়তো বহুদূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখব। তো যাই হোক, আশা করছি সবাই ভালো ছিলেন এবং আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েই ফিরে আসা। আর এখানে যারা ঘটনা বলবেন তাদেরকে আপনারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কারণে চেনেন। কেউ আপনাদের ভয় দেখান, কেউ আপনাদের গান শোনান, কেউ আপনাদের ভয় ভাঙান। আমাদের প্রথম পর্বেই যেমন আমরা রেখেছি, সে যে মনে আছে যে আমার খুব কাছের একজন মানুষ, মনে থাকার কথা নয়, তিনি হচ্ছেন কৌশিকদা। তিনি ঘটনা শেয়ার করবেন। আমাদের সঙ্গে থাকবেন ডক্টর আলিফ, আফনান ভাই, বাবু ভাই, আবরার ভাই, হাফেজ মাইনুদ্দিন সহ আরো অনেকে। আশা করছি পুরোটা সময় খুব জমজমাট কাটবে আপনাদের। তো আমি শুরুতেই শুরু করতে চাই একটা ঘটনা দিয়ে, যে ঘটনাটি আমাকে পাঠিয়েছেন কেউ একজন, লিখে পাঠিয়েছেন সেই রকম একটি ঘটনা। তিনি যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। আমার নাম রিয়াদ। আমি বর্তমানে ইউরোপের এস্তোনিয়া নামক ছোট্ট একটি দেশে বসবাস করি। এস্তোনিয়া ফিনল্যান্ড ও রাশিয়ার মাঝামাঝি অবস্থিত, যে দেশের লোক সংখ্যা মাত্র 13 লক্ষ। আমি এদেশে গত বছর অর্থাৎ গত 2016 সালে অ্যানথ্রোপোলজির ওপরে মাস্টার্স করার জন্য আসি। বর্তমানে আমি এখানকার শহর তালিনে বসবাস করছি। আমার পড়ালেখার বিষয়বস্তুর কারণে আমাকে প্রায় সময় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে রিসার্চ করতে হয়। কিছুদিন আগে আমার প্রফেসরের নির্দেশে আমি ও আমার সাথে আরো 3 জন মিলে তালিন শহরের পাশে ওল্ড টাউন নামের একটি জায়গায় যাই। বলে রাখা ভালো যে এই ওল্ড টাউন জায়গাটি আমাদের পুরান ঢাকার মতো, তবে খুব কম মানুষ এখানে বসবাস করে। বেশিরভাগ বাড়িগুলোই ফাঁকা এবং দেখতে সবগুলো বাড়ি একই রকমের। বাড়িগুলো এবং বাড়িগুলোর পাশে রয়েছে বেশ কিছু পুরনো স্থাপনা। দিনের বেলা দর্শনার্থীরা ভিড় জমায় এই স্থাপনাগুলো দেখার জন্য। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে অনেক জিনিসপত্র এখনো এই শহরে পাওয়া যায়। সেদিন আমি ও আমার সাথের 3 জন মিলে আমরা একটি পুরনো স্থাপনার মাঝে প্রবেশ করি। যদিও এর আগেও অনেকবার অন্য স্থাপনায় গিয়েছিলাম এবং কিছু গবেষণা করেছি, তবে এবারেরটা ছিল সম্পূর্ণ ভিন্ন, এক অন্যরকম অভিজ্ঞতা। স্থাপনাটি ছিল 4 তলা বিশিষ্ট। স্থাপনার ভেতরে সূর্যের আলো প্রবেশের কোনো জায়গা নেই, নেই কোনো জানালা, একটি মাত্র সিঁড়ি, তা আবার এতটাই সরু যে একজন মানুষেরও উঠতে কষ্ট হবে। স্থাপনার আরেকটি চমক হলো সিঁড়িটি শুধু ওপরের দিকেই নয়, বরং
মাটির গভীরেও চলে গেছে। মাটির নিচে রয়েছে আরো 2টি তলা। আমাদের প্রজেক্ট ছিল মাটির নিচের তলার জিনিসপত্র নিয়ে তথ্য নির্ণয় করা। আমরা 4 জন হাতে টর্চ নিয়ে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মাটির নিচতলায় সিঁড়ি বেয়ে চলে যাই। মাটির নিচের প্রথম তলায় কিছু পৌরাণিক জিনিসপত্র থাকলেও দ্বিতীয় তলায় ছিল কিছু চমকপ্রদ জিনিস। তার মধ্যে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হামলা করা বোমার কিছু অংশ, মানুষের খুলি, কিছু ধাতব পাত্র ও ধাতবের তৈরি বিভিন্ন বড় কলসির মতো। আমরা আমাদের ডিভাইস দিয়ে জিনিসগুলো পরীক্ষা করতেই হঠাৎ একটি জায়গায় আমাদের চোখ আটকে যায়। একটি মরচে ধরা 4 কোণা ধাতব কৌটা, যেটার গায়ে কিছু একটা লেখা। যে লেখাটা কোনোভাবেই ওই মুহূর্তে লাইটের আলোয় পড়তে পারছিলাম না, কিন্তু কেন জানি আমার খুব আগ্রহ জন্মে সেই ধাতব কৌটাটির ওপর। হয়তো সেই ধাতব কৌটাটি অন্যান্য জিনিসগুলো থেকে কিছুটা ব্যতিক্রম। আমি ওই ধাতব কৌটাটি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ল্যাব টেস্ট করার জন্য আমাদের সাথে নিয়ে যাই এবং ল্যাবে জমা দিয়ে আমি আবার বাসায় ফিরে আসি। সেদিন একটু রাত করে ঘুমাই এবং ঘুমের মাঝে আমি একটি অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে পাই। স্বপ্নে আমি নিজেকে একটি জঙ্গলের মাঝে একটি লেকের পাশে দেখতে পাই, যেখানে আমি একটি কবরের সামনে দাঁড়িয়ে আছি। সকালবেলা ঘুম ভাঙার পর আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে এইরকম স্বপ্ন কেন দেখলাম। পরদিন সকালে নাস্তা সেরেই হাতে একটা কফি নিয়ে আমি ইউনিভার্সিটির দিকে যাই। ল্যাবে গিয়ে আমি কৌটাটি খোলার চেষ্টা করি এবং অনেক চেষ্টার পর ধাতব কৌটাটি অক্ষত অবস্থায় খুলতে সক্ষম হই। জং পড়ে থাকা সেই কৌটাটির ভেতর অনেক পুরনো একটি ছোট্ট কাগজ, যেটা দেখতে কিছুটা পুড়ে যাওয়া কাগজের মতো, অর্থাৎ হলুদ রঙের কাগজ। যদি অনেক দিন ভাঁজ করে রেখে দেওয়া হয় তাহলে যে লালচে ধূসর রং ধারণ করবে, সেই রকম। দেখে মনে হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা তার আগেকার সময়ের। কাগজটি খোলার পর আমি একটি অদ্ভুত রকমের নকশা এবং কিছু লেখা দেখতে পাই। লেখাটি রাশিয়ান ভাষায় ছিল। আমি এই ভাষা জানি না বলে কাগজটি রাশিয়ান জানে এমন একজন রিসার্চারের কাছে পাঠিয়ে দেই। সে কাগজটি স্ক্যান করে পরীক্ষা করতে শুরু করে। পরদিন সে আমাকে জানায় যে কাগজে রাশিয়ান ভাষায় তাদের পৌরাণিক এক দেবতার নাম এবং কিছু মন্ত্র আছে। সেই সাথে সাথে সেই নকশার কথা জিজ্ঞেস করলে জানা যায় যে এটি একটি জায়গার নকশা, যা কিনা কিলা নামক একটি গ্রামের নির্দেশ করে। এটা জানার পর এই বিষয়টি নিয়ে আমাদের টিমের আগ্রহ বাড়তে থাকে। পরদিন সকালে আমরা কেইলা গ্রামের উদ্দেশ্যে রওনা করি। নকশা থেকে পাওয়া ধারণা অনুযায়ী আমরা একটি গ্রামের ভেতর একটি জঙ্গল আছে, সেখানে যাই। আমরা জঙ্গলের ভেতর প্রায় 2-3 কিলোমিটার হাঁটতে থাকি, শুধুমাত্র সেই নকশা পরিশেষ দেখতে। বলে রাখা ভালো, ওই গ্রামের মানুষের কাছে শোনা যায় ওই জঙ্গলে নাকি দিনের বেলাতেও মানুষ যাতায়াত করে না, কি নাকি সমস্যা হয়। এই জঙ্গলটা গাছগাছালি এতটাই ঘন যে সূর্যের আলোটুকুও ঠিকভাবে পৌঁছয় না। অবশেষে নকশা অনুযায়ী জঙ্গলের মাঝে একটি জায়গায় রাস্তা শেষ হয়ে যায় এবং অন্য একটি দিক থেকে রাস্তা এসে ঠিক একই জায়গায় মেলে। বলা যায় আমরা একটি গোল চত্বরে পৌঁছে যাই। সেখানে আমরা ছোট্ট একটি লেক দেখতে পাই, কিন্তু লেকটা দেখার পরই আমার শরীরটা কেমন যেন হয়ে ওঠে, কারণ ঠিক এই রকম দেখতে একটা লেক আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছিলাম। লেকের পানি থেকে কেমন যেন তীব্র একটা দুর্গন্ধ বের হচ্ছিল। আমার লেকের প্রায় শুকিয়ে যাওয়া পানি ছিল কালো বর্ণের। আমার টিমের একজনের নাম ছিল অ্যান্ড্রু। সে লেকের দিকে দক্ষিণ পাশে 2 গাছের মাঝামাঝি একটি উঁচু জায়গায় আবিষ্কার করে, যেটা নকশায় নির্দেশ করছিল।
আর নকশায় এও বলা ছিল যে ওই উঁচু জায়গায় দেবতার প্রাণ শক্তি লুকায়িত আছে। আর টিমের অ্যান্ড্রু ছিল ক্যাথলিক, আর বাকি দুজন ছিল নাস্তিক। তারা ডিসিশন নেয় যে ওই উঁচু জায়গাটি ঘুরে দেখবে কি আছে, কিন্তু আমার কেন যেন খুব বেশি একটা ভালো লাগছিল না। বারবার গত রাতের স্বপ্নের কথা মনে পড়ে যাচ্ছিল। খোঁড়াখুঁড়ি করার যন্ত্রপাতি না থাকায় সেদিন আমরা ফিরে চলে যাই। সেদিন রাতে বাসায় এসে নিজে রান্না ও ডিনার শেষ করতে করতে লেট হয়ে যায়। বিছানায় পিঠ লাগাতেই ঘুম চলে আসে। কখন যে ঘুমিয়ে যাই নিজেও টের পাইনি। সেদিন রাতেও আমি সেই আগের রাতের সেই স্বপ্ন দেখতে পাই, এবং আরও দেখতে পাই যে কি যেন একজন আমাকে বলছে সেই জঙ্গলের মাঝে লেকের কাছে না যেতে। বারবার আমাকে হাত দিয়ে না যাবার নির্দেশ করছে, কিংবা কিছু একটা বারণ করছে। সকালে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙে, কিন্তু কোনোভাবেই আমি স্বপ্নের ব্যাপারটা মিলাতে পারছিলাম না। প্রতিদিনের মতো আজকেও আমাকে ল্যাবে চলে যেতে হতো, এবং আজকে একটু আগে কাজ শেষ করেই আমরা ওই জঙ্গলের দিকে বেরিয়ে পড়ি। আমি আমার গত দুরাতের স্বপ্নের কথা কোনোভাবেই আমার টিমের কাউকে বলতে পারছিলাম না, কারণ তারা কেউ আমার কথা বিশ্বাস করবে না। আজকে কেন জানি আমার টিম মেম্বার অ্যান্ড্রু যেতে চাইল না, তবে সবার কথার পরে সে যেতে রাজি হয়। আর আমি কেমন যেন ভয় পাচ্ছিলাম, আবার কৌতূহল হচ্ছিল। মনে হচ্ছিল যদি ভালো কিছু একটা পেয়ে যাই তাহলে আমার থিসিসের কাজে অনেক সহায়ক হবে। যাই হোক, আজকে সমস্ত যন্ত্রপাতি নিয়ে আমরা একজনের গাড়িতে চড়ে রওনা হলাম। গ্রামের শেষ অংশে যাবার পর আর গাড়ি নিয়ে যাওয়া যায় না, তাই গাড়ি রেখে হাঁটা শুরু করলাম। গ্রাম পেরিয়ে জঙ্গলে ঢোকার সময় এক বৃদ্ধের সাথে দেখা। বৃদ্ধ দেখতে কিছুটা কুঁজো হয়ে গেছে, কিন্তু তার সব চুল দাড়ি পাকেনি, আধা আধা টাইপের। সে কোনো একটা ভাষায় আমাদের জিজ্ঞেস করলো যে কোথা থেকে এসেছি। আমরা আমাদের উত্তর দেওয়ার আগেই বলল, তোমরা যেখানে যাচ্ছ সেখানে যেও না, হয়তো ফিরতে পারবে না। কথাটা আমার মনে দাগ কাটলো। আমার সাথে থাকা অ্যান্ড্রু ও কিছুটা চমকে গেল। বৃদ্ধ আরও বলল, 5টি নাবালক শিশুকে জ্যান্ত পুঁতে ভুডু করে শক্তিশালী করে রাখা হয়েছে। বলে রাখা ভালো, ভুডু একটি প্রাচীন রোমান শয়তান দেবতার নাম। আমরা ওই বৃদ্ধকে কিছু বলার আগেই সে চলে গেল। আমরা আমাদের মতো সেই নির্দিষ্ট লেকের পাশে দিয়ে যন্ত্রপাতি নিয়ে দাঁড়াই। আজকে কেমন জানি লেকের পানি থেকে আরও বেশি দুর্গন্ধ আসছিল, আর সূর্যের আলো কম থাকায় কেমন একটা অন্ধকারাচ্ছন্ন লাগছিল। খেয়াল করে দেখলাম চারপাশ খুব নিস্তব্ধ, এমনকি পাখির ডাকও শোনা যাচ্ছিল না। খুব স্তব্ধতা বিরাজ করছিল ওই জায়গাটার চারপাশে। যাই হোক, আমরা আমাদের কাজ শুরু করে দিলাম। যেহেতু জায়গাটা জঙ্গলে, কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, তাই মাটি খোঁড়ার জন্য কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। মাটি খোঁড়ার আগে আমরা আরও সেই নকশার কপিটা বের করে জায়গাটা ঠিক আছে কিনা সেটা নিশ্চিত হয়ে নিলাম। তারপর আমরা 4 জনই মাটি খোঁড়া শুরু করলাম। প্রায় ঘন্টাখানেক মাটি খোঁড়ার পর সবাই ক্লান্ত হয়ে পড়ি। ছোট্ট একটা বিরতি নিয়ে আবার কাজ শুরু করব বলে আমরা সিগারেট ধরাই। চারপাশে স্তব্ধতা আমাকে কেমন যেন একটা শিহরণ দিচ্ছিল। এর আগেও এইরকম প্রত্নতাত্ত্বিক জিনিস নিয়ে কাজ করেছি, কিন্তু এবারেরটার মতো কখনোই এমন ফিল অনুভব করিনি। বারবার মনে হচ্ছিল মাটি খোঁড়ার কাজ আমাদের না। আর তাছাড়া প্রফেসর জানলে আমাদের এই টিমটার জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়াবে। যাই হোক, সিগারেট শেষ করে আমরা আবার কাজে ফিরলাম। তবে এবার যা দেখলাম তা ছিল আমাদের জন্য অবিশ্বাস্য। মাটি খোঁড়ার আগে উঁচু জায়গাটি যেমন ছিল এখনো তেমনি আছে, একটা খোঁড়ার দাগও নেই। বিষয়টা আমাদের কাছে প্রচন্ড অবাক লাগলো। 4 জন মিলে 1 ঘন্টা খোঁড়ার পর মাটিগুলো আমরা যে জায়গায় পাশে ফেলেছিলাম সেখানেও কোনো চিহ্ন নেই। সত্যি অবিশ্বাস্য। এই অবাক করা বিষয়টা কেউই বিশ্বাস করতে পারছিলাম না, তাই আমাদের নিজেদের মাঝেই কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এদিকে সন্ধ্যা হওয়ার উপক্রম। আমরা সেদিন আর কাজ না করে সেখান থেকে ফিরতে শুরু করলাম। ফেরার পথে যন্ত্রপাতিগুলো যার যার কাঁধে তুলে নিলাম। গাড়ি পর্যন্ত আসতে প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে।
আমি যাবার সময় যে যন্ত্রপাতিগুলো আমার কাঁধে নিয়েছিলাম এখনও সেই একই যন্ত্রপাতি আমার কাঁধে নিয়ে আসছি, কিন্তু এবার কেন যেন আগের চেয়ে অনেক বেশি ভারী মনে হচ্ছিল। হাঁটার সময় আমার বারবার মনে হচ্ছিল কে যেন আবার ঠিক ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে, আর আমার ঘাড়ে প্রচণ্ড ওজন অনুভব করছিলাম। বারবার চমকে উঠছিলাম আমাদের পেছনে কারো হেঁটে আসার আওয়াজ শুনে। শুকনো পাতার ওপর পা ফেললে যেমন মরমর আওয়াজ হয়, ঠিক সেই আওয়াজ আসছিল আমাদের পেছন থেকে। আমাদের পাশে ঝোপের মাঝ দিয়ে কেউ যেন দৌড়ে চলে গেল, এরকম একটা আওয়াজ পেলাম। আমার বুঝতে বাকি রইল না যে আমরা কোনো খারাপ জায়গায় চলে এসেছি। এসব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা খুব দ্রুত পা চালালাম, কিন্তু যেখানে 1 কিলোমিটার পথ পার হবার কথা 15-20 মিনিটে, সেখানে প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা আমাদের গাড়ির কাছে পৌঁছাতে পারলাম। আমরা 4 জনই প্রচণ্ড ঘামছিলাম। গাড়ি স্টার্ট দিয়ে আমাদের টিম মেম্বার প্যাট্রিক একটানে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। তখন আমরা জঙ্গল পেরিয়ে গভীর গ্রামে, যে দেশে মোট 13 লাখ মানুষ বাস করে, সেই দেশের একটা অজপাড়া গ্রামে কজনই বা বাস করতে পারে সেটা খুব সহজেই অনুমান করা যায়। আমরা আমাদের গাড়ি থেকে আমরা আশেপাশে কোনো বাড়িঘর দেখতে পাচ্ছিলাম না। অনেক দূরে এটা উঁচু গির্জা ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না। কেমন যেন গাড়িটা খুব ভারী লাগছিল, গাড়ির স্পিড কোনোভাবেই বাড়ছিল না। মনে হচ্ছিল কোনো একটা যেন কিছু গাড়িটাকে আটকে ধরে রেখেছে পেছন থেকে। মোটামুটি বেশ কিছুক্ষণ পর আমরা শহরে প্রবেশ করি। সেদিন রাতে আমি 1 মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। বারবার সেই স্বপ্ন আর স্বপ্নের সাথে মিলে যাওয়া জায়গাটির কথা মনে হচ্ছিল। পরদিন সকালে জানতে পারি আমাদের সাথে থাকা আরেকটি টিম মেম্বার টেরেন্স গত রাতে সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছে, আর অ্যান্ড্রু প্রচণ্ড জ্বর। প্যাট্রিকের সাথে কথা বলার পর জানতে পারলাম প্যাট্রিক নাকি সেদিন জঙ্গল থেকে ফেরার পথে এক অদ্ভুত রকমের জিনিস দেখে, যেটার কিনা সারা গায়ে ছোপ ছোপ দাগ, মুখটা কিছুটা ঘোরার মতো, আর হামাগুড়ি দিয়ে সেই উঁচু জায়গাটা থেকে আমাদের পেছন পেছন আসছিল। অ্যান্ড্রু সুস্থ হবার পর ওর কাছ থেকে জানতে পারি আমি যেই স্বপ্ন দেখছিলাম ও নাকি সেই স্বপ্নই দেখেছে, কিন্তু লজ্জায় কাউকে বলতে পারিনি। তখন বুঝতে পারি কেন অ্যান্ড্রু চেয়েছিল যাবে না, কিন্তু দুজন ঠিক একই রকম স্বপ্ন দেখা আর বাস্তবে সেটার সাথে মিল পাওয়া সবকিছু কি কাকতালীয়? আর প্যাট্রিকের বর্ণনা দেওয়া সেই অদ্ভুত জিনিসটির ব্যাখ্যা, এগুলো সবই কি মিথ্যা? পরে আমরা স্থানীয় লোকজনদের কাছে জানতে পারি যে 2য় বিশ্বযুদ্ধের পর অনেক লাশ ওই জঙ্গলের মাঝে লেকে ফেলে দেওয়া হয়েছিল। তার আরো আগে লেকের পাশে উঁচু জায়গাটাতে কয়েকজন মহিলা 5টি বাচ্চাকে জ্যান্ত পুঁতে ফেলেছিল, আর তাদের বুডো নামের দেবতাকে সন্তুষ্ট করার জন্য এগুলো করা হয়েছিল। আর তারপর থেকেই ওই জায়গাটি অভিশপ্ত। আমরা সেই জায়গা ছেড়ে চলে আসার সময় আরো জানতে পারি যে এই জায়গাটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আমি এখনো যখন সেই দিনটির কথা ভাবি তখনই আমাকে সেই রহস্য হাতছানি দেয়। আমি এখনো আমার স্বপ্ন আর বাস্তবতার কোনো ব্যাখ্যা পাইনি কোনো সুরাহা। এই ছিল ঘটনা, চমৎকার একটি ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং আনন্দ দিতে পেরেছে। যদি আনন্দ দিতে পারে তাহলে আমরা খুশি হব, এবং আমরা খুব দ্রুত আমাদের ইমেল অ্যাড্রেস সবকিছু আপনাদের জানিয়ে দেবো, যেখানে আপনারা ঘটনা পাঠাতে পারবেন। আপনারা ঘটনা জমিয়ে রাখুন, কিছুদিনের মধ্যে আমরা আপনাদের জানিয়ে দেবো যে কিভাবে আমাদের সাথে সেই ঘটনাগুলো শেয়ার করবেন। আপনারা কোনো ঘটনা পেলে সেই অডিও ক্লিপগুলো আপনারা রেকর্ড করে রাখুন, এবং আমরা বলা মাত্র আপনারা যেন সেখানে পাঠিয়ে দিতে পারেন। তো যাই হোক, আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে নেই, কিন্তু আমি গিয়ে ঘটনা শেয়ার করে ঘটনা নিয়ে এসেছিলাম আমাদের কৌশিকদার কাছে, এবং সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করব। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে।
এই ঘটনাটা আবার ঘটাল লেরাসে বিক্রমপুরের ঘটনা। এটা এখন মানিকগঞ্জ হয়ে গেছে নাকি মুন্সিগঞ্জ হয়ে গেছে, আই রিয়েলি ডোন্ট নো হ্যাঁ জায়গাটা কোথায়। বাট ইনি হচ্ছেন গিয়ে আমার নানার একজন কাজিন। উনি স্কুল টিচার ছিলেন, ইনফ্যাক্ট গ্রেগোরিয়ান স্কুলে উনি পড়াতেন এবং উনি ঢাকাতেই থাকতেন, কিন্তু উইকেন্ডে বৃহস্পতিবার দিন বেসিক্যালি উনি একটু কুইকলি বিক্রমপুরের গ্রামে চলে যেতেন আর কি। এখন এই বাসায় আমি বলি ব্যাপারটা হচ্ছে গিয়ে যে বিশাল বড় বাসা। উনি হচ্ছেন গিয়ে একমাত্র মানুষ যিনি পশ্চিমবাংলায় যান নাই। উনি হচ্ছেন এখানে থেকে গেছেন, বিং আ টিচার ওভার হিয়ার, হ্যাঁ মানে ওয়াই মুভ আর কি। হ্যাঁ উনি এখানেই থেকে গেছেন এবং উনি এই রুটিনটাই ফলো করেন। তো এখন ওনার যে মানে পুত্র সন্তান আমার মামা, উনি এখনো জীবিত আছেন, ভেরি মাচ সো। হ্যাঁ ইনফ্যাক্ট আমার মায়ের থেকে বয়সে ছোট উনি। সো আমার মামা উনি রুগ্ন মানুষ, এখনো ভীষণ রুগ্ন মানুষ। হ্যাঁ মানে খুব একদম চিকন, একটু ফর্সা, ছোটোখাটো একটা চেহারা। ওনার ছোটোবেলায় রিকেটস হয়, হার্ট ডিজিজ, ভিটামিন ডি ডিফিসিয়েন্সি থাকলে রিকেটস হয়। তো ওনার ছোটোবেলায় রিকেটস হয় এবং তার জন্য যে জিনিসটা হচ্ছিল গিয়ে যে তাকে ইউজুয়ালি একটা গণ্ডির মধ্যে রেখে দেওয়া হতো। হ্যাঁ বাঁশ দিয়ে একটা গণ্ডি মতন বানানো ছিল, ওনাকে মাঝখানে রেখে দেওয়া হতো এবং লেটাসে এখন আমি বলি আর কি যে ওনার আব্বা, দ্যাট ইজ বেসিক্যালি আমার নানা আর কি, উনি যেটা করতেন বা নানি কাজকর্ম করতেন, হ্যাঁ সব কিছু কাজকর্ম করতেন মামা ওই গণ্ডির মধ্যে থাকতো, ওর মধ্যে খেলতেছে, ওর মধ্যে ঘুরতেছে, ওর মধ্যে সব কিছু করতেছে ওই গণ্ডির ভিতরে। তো এখন সেদিন বৃহস্পতিবার, হ্যাঁ নানা ঢাকা থেকে ফেরত আসছে এবং ফেরত এসে দেখে যে আমার মামা ওই গণ্ডির মধ্যে হ্যাঁ ভ্যা করে কাঁদতেছে। তো মামার বয়স তখন হচ্ছে গিয়ে 3-এর মতন ধরে নেন। ভ্যা করে কাঁদতেছে। কি আরে বিমল ওনার নাম, বিমল কান্দোসকে, কি হয়েছে তোর বিমল কান্দোসকে? হ্যাঁ বিমল খালি কাইন্দাই যাইতেছে। আরে তোর তেরি কি, উনিও তো টায়ার্ড মানুষ, বুঝছেন না? এই এতটা জার্নি করে আসছে, মানে অ্যাকচুয়ালি দেখলে জার্নিটা কিছুই না, ফ্রম ওল্ড ঢাকা টু বিক্রমপুর নাথিং। বাট তখনকার দিনে আই গেস এই জার্নিটাও একটা বিশাল বড় জার্নি ছিল। জার্নি করে আসছেন তো উনি এটার সাথে কি কথা বলবো যে ভিতরে যাই। এখন ওনাদের বাড়িটা হচ্ছে গিয়ে যে আবার একটা জয়েন্ট ফ্যামিলির বাড়ি ছিল, তার মধ্যে এখন শুধুমাত্র উনি আছেন। তো বিশাল বড় ফাঁকা বাড়ি, থাকেন অ্যাকচুয়ালি 2 জন, মানে এই আর কি, মানে আমার নানি আর এছাড়া আর কেউ নেই ওই বাসার মধ্যে। তো সেও ভেতরে ঢুকে গিয়ে তখনকার দিনের এত লাইট ফাইটও নেই, বুঝছেন, আলো আধারি ব্যাপার। তো সেও ঢুকে গিয়ে এখানে চিৎকার করে আর কি, নানিরে ডাকে, এই তুমি কই গেছো তুমি? হ্যাঁ রে বিমল কান্দে কেন, তুমি দেখো নাই ওরে কিছু? তো রান্নাঘরে ওখান থেকে নানির সাউন্ড পাওয়া যায়, হ্যাঁ, এবং একটা খুব অদ্ভুত গলায় নানি বলে যে হ্যাঁ দেখেছি, মাইন্ড ইউ, বেশ অদ্ভুত একটা গলা। তো সে বলে যে এই তোমার কি হয়েছে গলা? হ্যাঁ কি হয়েছে তোমার? আমি ভেতরে আসি দেখি। দাঁড়ান আমি আসতেছি। হ্যাঁ চা খাবেন নাকি, এই করবেন নাকি, সেই করবেন নাকি, জামা কাপড় ছাড়েন, হাত পা ধুন, হ্যাঁ রেস্ট নেন একটু। তো নানা কিন্তু তাই করছেন, উনি কিন্তু একটু জামা কাপড় ছেড়েছেন, হাত মুখ ধুয়েছেন, কথা বলে যাচ্ছেন নানির সাথে। তার নানিও খুব অদ্ভুত রিপ্লাই দিতেছে, খুব অদ্ভুত কথাবার্তা বলতেছে। তো তারপরে সব কিছু তো একটু ড্রেস ফ্রেস সব চেঞ্জ করার পরে উনি এসে ওই বৈঠকখানার ওই জায়গাটাতে বসে বলে কই গো চা কি হইলো, একটু চাটা খাওয়াও, তারপরে সব কিছু দেখবো কি হলো কি না। এইবার নানি বেরোলেন, জানেন তো, হাতে কোনো চায়ের কাপ টাপ কিচ্ছুই নেই, বাট উনি বেরোইছেন এবং বেরোনোর সময় নানা কিছু একটা অদ্ভুত জিনিসপত্র নোটিস করেন। মানে কথা বলি আর কি, নানি বিশাল লম্বা চওড়া মহিলা ছিলেন তখনকার দিনে, লেটস সে শি ওয়াজ অ্যাবাউট 5'8", হ্যাঁ এবং যথেষ্ট বিশাল চড়া। এবং না প্রথমেই দেখে না একটা জিনিস একটু কিঞ্চিত সন্দেহ হয়, হ্যাঁ যে ব্যাপারটা কি, মুভমেন্টে কোনো একটা প্রবলেম আছে কিছু একটা। সো সে না খুব তাড়াতাড়ি করে গিয়ে ধাম করে ওনার হাতটা ধরে, এই কি হয়েছে তোমার? তখন থেকে তোমার গলায় কি হয়েছে, তো কি হয়েছে তোমার? মানে প্রচন্ড গায়ের জোর এমন, মানে আমার নানা একটা 6 ফুট প্লাস ম্যান কিন্তু, হ্যাঁ তখনকার দিনের ওই টিচার থাকতো না বিশাল বড় সাইজের, ফুটবলও খেলে, অঙ্ক পড়ান উনি, সেম মানে গ্রেগোরিয়ান স্কুলে ইনফ্যাক্ট উনি মনে হয় অঙ্ক পড়াতেন সামথিং লাইক দ্যাট ইফ আই এম নট মিস্টেকেন। ওনাকে একটা ধাক্কা দিয়ে এবং
তারপরে মা যেভাবে বলে আমি ঠিক ওইভাবে বলছি যে ওনাকে একটা ধাক্কা দিয়ে নানি বেরোয় যায়। মানে সিনটা একটু ইমাজিন করার চেষ্টা করেন, অন্ধকারের একটু ডার্কিশ রুম, কিন্তু আলোটা কিন্তু বাইরে আছে, তো বাইরের জিনিস কিন্তু স্পষ্ট সব দেখা যাচ্ছে। এবং নানা পুরো জিনিসটা দেখেন যে উনি ওই ধাক্কা দিয়ে ফেলে যে বাইরে বেরোয় যাচ্ছে, বেরোয় মানে এমনভাবে উনি স্টেপস ফেলছে এক এক স্টেপে মনে হচ্ছে 20 ফুট 30 ফুট কভার করে ফেলছে। তারপর বেসিক্যালি উনি যে জিনিসটা করেন সেটা হচ্ছে গিয়ে যে এক লাফ দিয়ে পুকুরটা পার হয়ে যায়। নানা কিন্তু অজ্ঞান হন নাই, উনি সেন্সলেস হন নাই, উনি দেখে পুরা টাসকি খায়া যে কাজটা করে সোজা রান্না করেছেন। রান্নাঘরে গিয়ে দেখে নানির ডেড বডিটা ওইখানে পড়ে আছে, কাঁচ পেটে ঢুকে গেছে। আসল ঘটনাটা যেটা ঘটেছিল আর কি, যে উনি ওই যে তাকের ওপর থেকে কিছু একটা পারতে গেছিলেন এবং পারতে যাওয়ার সময় উনি ফুটিং হারায় পড়ে যান, কাঁচের কোনো একটা বয়মও সাথে ভাঙে, ওইটা পেটে ঢুকে যায়। বাসায় আর কেউ ছিল না, সে বেসিক্যালি ব্লেড টু ডেথ। এখন ওইটা কি ছিল আমি এক্স্যাক্টলি জানি না, আত্মা, দুষ্টু জিন, হোয়াটএভার দ্য হেল। বাট এই মানে ঘটনাটা আমি তো মানে আমার মামা তো এখন উনি তো জীবিত আছে, আমার মামাও বলে, বাট এই গল্পই বলে, মানে মাও যেটা বলে মামা অলমোস্ট সেম জিনিসই বলে, কারণ মামা তো ছোটো ছিল, 3 বছর বয়স, তার কিছু মনে করার কথা নেই। আমি প্রচুরবার জিজ্ঞেস করেছি তাকে যে তুমি কি দেখেছো লাভ দিয়ে যে পুকুরটা পার হইলো কিভাবে, মানে থাকে না যে পুকুর তারপরে বেড়া তারপরে নেক্সট মানুষের জমি, উনি একটা লাভ দিয়ে পুরা পুকুরটাকে যাকে বলে কি ঠান্ডায় অন্য জায়গায় চলে গিয়ে হি জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড এন্ড দেন দ্য ডেড বডি ওয়াজ ফাউন্ড। সো এই আর কি হচ্ছে গিয়ে ঘটনা। কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। এবং আমি একদম নতুনভাবেই বলছিলাম যে একটা কিছু শুরু করতে চাই একেবারে নতুনভাবে, এবং সেই নতুনভাবে শুরু করতে চাইলেও আমার সঙ্গে যিনি আছেন তিনি আমার খুবই কাছের একজন মানুষ এবং আপনাদের কাছের মানুষ। আমি জানি যে পুরো বাংলাদেশ শুধু না, পুরো পৃথিবীতে যে সমস্ত জায়গায় বাঙালি জাতিরা, আমাদের বাঙালি ভাই এবং বোনেরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারা সবাই এই কণ্ঠস্বর, এই মানুষটিকে অসম্ভব পছন্দ করেন। এবং তিনি নিজেও আপনাদের, যখন আমি অফ হয়ে গিয়েছি তখন তিনি আপনাদের সাথে কিন্তু যোগাযোগ রেখেছেন এবং তিনি আপনাদের ঘটনা শুনিয়ে গেছেন কিন্তু নিজের দায়বদ্ধতা থেকেই, এবং সেই জন্য আমি তাকে স্যালুট করি। আমি তাকে অনেক, মানে আপনারা জানেন যে কতটা পছন্দ করি, তো আমি হয়তো অনেকটা বুঝেও ফেলেছেন। তো আমাদের সঙ্গে আছেন ডক্টর আলিফ, এবং ডক্টর আলিফ আপনাদের সবসময়, আমার মনে হয় যে আমার মানে যত ঘটনা শুনেছি তার মধ্যে যদি কতগুলো ঘটনা আমাকে বলতে বলা হয় তার মধ্যে বেশিরভাগই মনে হয় ডক্টর আলিফের ঘটনা হবে। তো ডক্টর আলিফ সেই একজন মানুষ যিনি সবসময় আমার পাশে থেকেছেন এবং ইন ফিউচার আমার পাশে থাকবেন, এই বিশ্বাস আমি সবসময় করি। তো ডক্টর আলিফের সাথে আজকে আমরা ঘটনা শুনবো। আলিফ, কয়টা ঘটনা শুনবো আপনার কাছ থেকে আজকে? আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, আসলে আমি তো মানে যেভাবে প্ল্যান করেছিলাম, আমি 2টা ঘটনা তো অলরেডি নিয়ে আসি সবসময়, যেভাবে নিয়ে আসি আর কি। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এর মাঝে প্রায় 2200 ঘটনা এসছে আমার কাছে। ও মাই গড! 2200 ঘটনা, মানে অলমোস্ট 2200, যেটার থেকে অলমোস্ট 396 অ্যাব্রডের ঘটনা আছে। কিন্তু সব তো পড়ে ফেলা সম্ভব না। মনে করেন আমি একদিন করে পড়ে গেছি, যেটা ভালো লাগে না সেটা সরাই ফেলছি, বা যেটা ভালো লাগছে সেটা নিজে রেখে দিছি। তো এরকমের মধ্যে 2টা ঘটনা খুব ভালো লাগে, 2টা ঘটনা আমি আজকে নিয়ে আসছি আপনার জন্য। আর আমি যদি জানতাম আরও ঘটনা নিয়ে আসা দরকার ছিল, তাহলে মনে করেন এক পুরো ব্যাগ ভর্তি ঘটনা নিয়ে আসতাম। At first you should promote your page. বলো এটা। হ্যাঁ রাসেল ভাই, যেটা হচ্ছে যে আমার যে পেজটা আছে, আমি লাস্ট ডিসেম্বরের 13-এর পর থেকে যেটা আমি কন্টিনিউ করেছি সেটা হচ্ছে ডক্টর আলিফ আ হন্টেড স্টোরি টেলার। রাইট। এই পেজটাতে আমি আমার মোস্ট অফ দ্য স্টোরিজ
চেষ্টা করেছি শেয়ার করবার জন্য। আর আমি যেহেতু একটু ব্যস্ত থাকি, দেখা যায় কোনো সময় ওটি থাকে, কোনো সময় আমি ফিক্স টাইম করে সবার সামনে আসতে পারি। ইটস ভেরি ডিফিকাল্ট ফর ইউ। এবং আমি মনে করেন শুক্রবার দিনটাই যদি সিলেক্ট করে রাখতাম তাহলে হয়তো বা আমার সময় হতো না। ওই দিন আমার দেখা যেত ফ্যামিলি টাইমটাই দিতে হচ্ছে সারাদিন। তো দেখা যেত যে আমি যখন আগে ঘটনাগুলো কালেক্ট করতাম, তো আমি বলছি যে আমি কালকে আসবো, হঠাৎ করে মেসেজ পাঠিয়ে দিলাম, হঠাৎ করে মেসেজ দিচ্ছি কালকে আসবো। সবারই একটাই কোয়েশ্চেন আসতো, ভাই আপনি কোথায়? আপনি ছাড়া আমি কিছু ঘটনা বলে সবার সামনে ফিকে হয়ে যাবো, বলে যে ফিকে হয়ে যাবেন আপনি। তারপরেও চেষ্টা করে গেছি, তারপরেও যারা ঘটনা এবং এখন সো নাইস অফ ইউ। স্টিল রাসেল ভাই আমাকে মেসেজ পাঠাচ্ছে যে আমি আপনাদের সাথে আছি, আপনি যেভাবেই আসেন না কেন আমি আপনার সাথে থাকবো। এক্স্যাক্টলি, মানে এটা বলা উচিত যে আমরা ভাই ভাই এবং আমরা সবসময় একসঙ্গে আছি, আমরা সবসময় একসঙ্গে আছি, এটাই। তো আজকের যে ঘটনাটা শুরু করবো আমরা, এই ঘটনাটা কোথাকার? রাসেল ভাই, এই ঘটনাটা যার ঘটনাটা শেয়ার করবো তার ঘটনাটা আমি কোনোভাবেই বলতে পারবো না এটা কোথার ঘটনা, আমি কোনোভাবেই বলতে পারবো না কার ঘটনা। ওকে। যার ঘটনা শেয়ার করব তার নাম আমি একটা ডিফারেন্ট একটা নাম দিচ্ছি। মনে করেন নাসির নামে একজনের ঘটনা বলছি, তার নামটা আমি বলছি না, কারণ কোনো কিছু বললেই আমাকে শেষ করা মাত্রই সবাই পোক করবে। প্লিজ আমাকে তার অ্যাড্রেসটা দেন, প্লিজ তার নাম্বারটা দেন, এই জন্য এড়িয়ে যাচ্ছি আর কি। তো যার ঘটনা বলছি ধরেন তার নাম নাসির, এবং তিনি মোস্ট অফ দ্য টাইমে এইসব জিন জাতীয় জিনিসটা খুব বেশি অভ্যস্ত হয়ে যেতেন, মানে অভ্যস্ত হয়ে গেছেন। তার খুব ছোটবেলা থেকে জানার শখটা একটা সময় খুব পার্মানেন্ট একটা ইচ্ছায় পরিণত হয় যে না আমি জিন নিয়ে থাকবো। সেই আদলে, সেই আশায়, তার ছোটবেলার ইচ্ছা যে মাদ্রাসায় নাকি জিন পাওয়া যায়, তার ইচ্ছাই মাদ্রাসায় পড়া। এমন নয় যে সে স্কুলে যেতে পারছে না বা তার বাবা পড়াবে না, তাও না, তার ইচ্ছা এই জিনিসটা নিয়ে তার কাজ করা। তিনি কি করলেন, মাদ্রাসায় ভর্তি হলেন। একদিন এই মাদ্রাসা, আরেকদিন ওই মাদ্রাসা। এই করতে করতে তার বয়স যখন 18 ক্রস করে, অ্যাট দ্য সেম টাইম তিনি চেষ্টা করেন যে ইমামদের কাছ থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করা যায় কিনা, অর্থাৎ টাইপস অফ জিন, কী ধরনের জিন আছে, কী ধরনের জিন শেপ শিফট করতে পারে, কে লং ট্রাভেল করতে পারে, খুব ইজিলি ট্রাভেল করতে পারে, কারা কী ধরনের খাওয়া পছন্দ করে, এইসব জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে করতে তার মধ্যে একটা সুপারস্টিশিয়াস পাওয়ার তিনি ফিল করতে থাকে যে তিনি যেটা স্বপ্নে দেখতেন সেটাই হয়ে যাচ্ছে। তিনি ঘুমের ঘরে, এমন না যে তিনি কোনো কিছু করতেন না, মোস্ট অফ দ্য টাইম তিনি আমলেই থাকতেন, এবং একটা পর্যায়ে তিনি খুব ভালো পরহেজগার মানুষ হিসেবে রূপান্তরিত হন অ্যাট দ্য এজ অফ অনলি 25-26। তো পরবর্তী সময় তিনি বলেন যে ভাই আমি কি আমার ঘটনা পাঠাবো? এত কিছু বলার পর আমি বললাম যে প্লিজ আপনি আপনার ঘটনা বলেন। বলে আমার কোনো ঘটনা না, আমি কোনো বাড়ির পাশ দিয়ে হেঁটে গেলেও অনেক কিছু ফিল করার ট্রাই করি। তো এখন যে ঘটনাটা আমি আপনাদের সবার সামনে বলবো, এটা হচ্ছে ওনার সর্বপ্রথম ফেল করার ঘটনা। উনি বলেছেন যে উনি মোস্ট অফ দ্য টাইম ঘুমাতেন না রাতের বেলা, তো তাহাজ্জুদের সময় চলে যেত, এবং মোস্ট অফ দ্য রাতে তার তাহাজ্জুদ শুরু হলে ফজরের আগেই যে শেষ হতো। তো এমন একটা ঘটনা তার পাশের বাসাতে হতে থাকে। তো ওই বাসাতে হঠাৎ করে একটা আক্রমণ ঘটে, ফর এক্সাম্পল জিনের আক্রমণ। জিনের আক্রমণটা এরকম যে বাড়ির লোকজনরা সর্বপ্রথম তাদের বাড়ির যে ছোট মেয়ে তাকে তারা ফিলটা এরকমভাবে করে যে ওই মেয়েটা সর্বপ্রথম একটু ডিফারেন্ট টাইপের অ্যাটিটিউড শুরু করে, একটা পর্যায়ে জিন যে ওনার উপর, মেয়েটার উপরে পজেসড হয়ে গেছে সেটা তারা সবাই ফিল করতে থাকে। তো ওই এলাকায় খুব নাম করা প্রসিদ্ধ কয়েকজন লোক বোতলবন্দি করতে পারতো জিনের। তো তারা কি করে, ওই লোকদের শরণাপন্ন হয়। ওই লোকগুলো আবার 3-4 জন মিলে এসে সকাল 7টা-8টা থেকে শুরু করে রাত্রে 1:30 অবধি জিনকে বোতলবন্দি করার ট্রাই করে, কিন্তু কোনোভাবেই যেই জিনটা মেয়েটার ভেতরে ঢোকে কোনোভাবেই তারা বোতলবন্দি করতে পারছিল না, ডিউ টু হিজ পাওয়ার। আর পাওয়ারটা এতটাই মানে জেগে বসেছিল জিনটার উপরে, তারা কোনোভাবে মেয়েটাকে, সেই জিনটা মেয়েটাকে ছেড়ে যাবে না বলছে। আর ইঙ্গিতটা এরকমভাবে দিচ্ছে যে আমি এই মেয়েটাকে ছেড়ে যাব না, আমি যদি মেয়েটাকে ছেড়ে যাই তাহলে মেয়েটা কোনোভাবেই মারা যেতে পারে। কেন মারা যেতে পারে, কি কারণে মারা যেতে পারে, এই জিনিসগুলো বলতে বলে আমি সব কিছুই বলবো, কিন্তু আপনারা পাশে যে একটা ছেলে আছে, মানে যার কথা আমি বলছি, যার ঘটনা বলছি, তাকে আপনারা একটু যোগাযোগ করেন। তো ওই বাসায় পরিচিত একটা লোক ছিল, এই যে যার ঘটনা নাসির সাহেবের পরিচিত একজন লোক ছিল। তিনি বলে ওকে আমি চিনি। বলে হ্যাঁ আপনারা চিনবেন ওকে, আপনারা ওকে ডাকেন, যদি একান্তই আমাকে এই মেয়ের বাড়ি থেকে আপনারা সরাতে চান, ওকে নিয়ে আসলে হয়তো আপনারা একটা চান্স পাবেন। তো
পরে উনি বলল যে এত রাতের বেলা, বলে হ্যাঁ এখন ওনাকে তো আপনি পাবেন না ফোন দিয়ে, আপনি এটা 2013 সালের ঘটনা রাসেল ভাই, আপনি তো এখন ওনাকে ফোন দিয়ে পাবেন না, উনি এখন ইবাদতে ব্যস্ত। যে মেয়েটার উপর ভর করেছে, মেয়েটা নিজেই বলছে যে উনি এখন ইবাদতে ব্যস্ত, উনি কোনোভাবেই আপনার কথায় সাই দিবে না। ঠিক তাই ফোন দিচ্ছে, ফোন ধরছে না। তো উনি বললো যে ওনাদেরকে এই কথাটা নাকি বলে, কখন বলে এই জানে হচ্ছে উনি পরের দিন দুপুরবেলা যখন তিনি বাসার ভেতরে ঢোকার ট্রাই করেন, যখন ওনাকে বলে যে আপনি আমাদের বাসায় আসেন, তো তিনি দুপুরবেলা সকালবেলা 11টা পর্যন্ত ঘুম থেকে ওঠার পরে তিনি ওই বাসায় যখন জোহরের নামাজ ওয়াক্ত পরে যান, উনি বলে যে বাসাটায় ঢোকার সময় আমার কাছে মনে হচ্ছে গম গম শব্দ, চারিপাশে গম গম শব্দ, আমার পাশ দিয়ে ডানে বায়ে খালি লোকজন দাঁড়ানো, কিন্তু আমি কাউকে দেখছি না। মনে হচ্ছে গম 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 শব্দ, কেউ রাগে গিটমিট করছে, হঠাৎ করে আমার উপরে অ্যাটাক করবে, এরকম একটা ফিল করছি আমি যখন দুপুরবেলা মেয়েটাকে দেখলাম, মেয়েটার চেহারা সুরতের যা অবস্থা, মেয়েটা 3 দিন ধরে কিছু খাচ্ছে না, এবং মেয়েটার ভেতরে যে জিনটা বসে আছে সেই জিনকে আমি ডাকলাম। আচ্ছা, ডাকার পরে আমি যখন জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য প্রবলেম, তুমি কি সমস্যা নিয়ে এই মেয়েটার উপরে ভর করে আছো, তো যে ডিটেলসটা আমি শুনলাম যে ওই বাড়ির মালিকের মেয়ে হচ্ছে সেই মেয়েটা, এবং ওই বাড়িটা সম্পূর্ণভাবে দখল করবার জন্য কোনো এক আত্মীয় একটা পূর্ণিমা রাতে 100টা জিন ওই বাসায় পাঠায় দিয়ে পুরো বাড়িটা উনি নিজেই বন্ধ করে দেয়। ও আচ্ছা আচ্ছা। এখন ওই জিনগুলা এদেরকে ক্ষতি করতে চাচ্ছে না, ওই জিনগুলো পড়ে গেছে আটকা, এবং ক্ষতি করতে না পারার কারণে ওই জিনগুলাকে ফোর্সফুলি ক্ষতি করানোর জন্য ওই জায়গায় আটকে ফেলে, যে না তোমাদেরকে ক্ষতি করেই বেরোতে হবে, যদি এরকম সম্ভব হয় কাউকে মেরে ফেলো। আচ্ছা, তো এই 100 জিন কোনোভাবেই চাচ্ছিল না, এমন না যে জিনগুলা খারাপ বা কাউকে ডিস্টার্ব করতে যাচ্ছে। আর বাই দিস টাইম যখন এই লোক যে নাসির সাহেব ওই বাসায় ঢোকে, বাই দিস টাইম উনি বলছে যে ওনাদের বাসার লোকজনরা বলতে থাকলেও যে আমরা যে কোনো মুহূর্তেই হাঁটা চলাফেরা করতে গেলে মনে হয় যে একটা গরম ভাপের ভিতরে ঢুকে যাচ্ছি, অথবা কোনো একটা কোল্ড স্পঞ্জের মধ্যে ঢুকে যাচ্ছি, কোনোভাবেই আমরা এটা থেকে সরতে পারছিলাম না। হঠাৎ করে দেখি থালা বাসন পড়ে যাচ্ছে, হঠাৎ করে দেখি আমার বাসার বিড়াল মরে যাচ্ছে, বাসার সামনে যে কোনো পাখি উড়ে যেত সেটাও পড়ে যেত হঠাৎ করে। আচ্ছা, তো ওই বাসার ভেতরে তখন ওই লোক বললো, নাসির সাহেব বললো যে আপনাদের বাসায় তো আসলে প্রায় 100টা জিন ঢুকে আছে, এবং এই মেয়েটাকে যে পোজেস করেছে সেই জিনটা এই পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে বিপদ দেখে সে কি করে, ওই মেয়েটার ভেতরে ঢুকে যাওয়ার পর তিনিও আটকা পড়ে যায়। তিনি জানতো না যে বাড়িটা তাবিজ দিয়ে বন্ধ করা, উনিও আটকে যায় এবং এই মেয়েটাকে ছাড়তে পারছে না। এবং এটাও চিন্তা করছে, এই জিনটা যে জিনটা খুব ভর করেছিল, সেও বলছে যে আমি এটাও চিন্তা করছি আমি যদি ছেড়ে যাই মেয়েটার তো ক্ষতি হয়ে যেতে পারে, আমি ছাড়তে পারছি না। আর এই জিনটা কোনোভাবেই খারাপ না, ক্ষতি করার মধ্যে ইন্টেনশন নিয়ে সে মেয়েটার ভেতরে ঢুকে নেই। তবে এটুক সে কনফার্ম যে এই মেয়েটাকে মারার জন্য 100টা ঢুকেছে ভেতরে, এবং মেরেই বের হবে এরকমটা প্ল্যান করেই তারা যে নিয়ে ঢুকিয়েছেন তিনি এরকম প্ল্যান করেছে। তো উনি এইটা কন্ডিশনটা শুনে ওই দিন ব্যাক করার পরে তিনি তার আমলটা একটু বাড়িয়ে দেয়। তো তিনি আমাকে বলেন, আমি আপনাকে ভাইয়া ইমেলটা দেখাবো, তিনি বলেন যে আমি একটা জিনিস আল্লাহর কাছ থেকে পেয়েছি, এবং ফার্স্ট অফ অল আমি কোনো ধরনের কুফরি দিয়ে কোনো কিছু ছাড়ানোর ট্রাই করি না। আমি আল্লাহর কাছ থেকে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে তিনি আমাকে একটা পাওয়ার দিয়েছেন যেটাতে আমি বুঝতে পারি আমার পাশ দিয়ে কী হবে, আরেকটা তিনি পাওয়ার দিয়েছেন আমি স্বপ্নে যেটা দেখি সেটা পরবর্তী দিনই পেয়ে যাই। আল্লাহ, বলো কি! তো এটা একটা বিরাট পাওয়ার। উনি বলে যে এইটা আমি একদিনে পাইনি, আমি অনেক দিন যাবত ট্রাই করার পরে পেয়েছি। তো আমি কি করলাম, আমি বাসার থেকে বের হওয়ার সময় তিনি বলছেন যে আমি মেয়েটাকে বললাম আমি কোনো তাবিজে বিশ্বাস করি না, সো আই এম নট গিভিং ইউ এনি সোর্ট অফ তাবিজ। আমি এই ছুরিটা দিলাম, এই ছুরিটা হাতে রাখবে সবসময়, প্লিজ ডোন্ট হার্ট ইট টু এনিওয়ান। তুমি এটা দিয়ে কাউকে হার্ট করো না, নিজেকে হার্ট করো না। তুমি যদি কোনো কাউকে দেখো তাহলে এইটা ওর দিকে তাক করবে, ওই দিকে চলে যাবে। সেটাই আমি বুঝতে পেরেছি, জাস্ট ওইটা কাউকে আঘাত করার জন্য না, জাস্ট ওইটা দেখালেই যে আপনার সামনে যার আসে অ্যাটেম্পটা নিলেই তিনি চলে যাবে, যে ওকে ক্ষতি করতে যাবে সে আর ভয় আসবে না। তো পরবর্তী দিন তিনি কি করলেন, আসরের ওয়াক্তের পরে ওই বাসায় গেলেন, যাওয়ার পরে ওই মেয়ের সাথে কথা বললেন, কি ব্যাপার, কি অবস্থা? বলে আমি আলহামদুলিল্লাহ অন্য কিছু খাই নাই, আপেল খাইছি। আর কি বলে যে আমার সামনে এক এক সময় এক এক ধরনের এক একটা মানুষ আসে, আমি যখনই ছুরিটা তাক করি তিনি আমাকে গালি দিয়ে চলে যায়, আমাকে ক্ষতি করতে আসে,
আমাকে হুমকি দিচ্ছে, হুমকি দিয়ে চলে যাচ্ছে। এবং আমি এক একটা ফেস এক এক রকম দেখি, কখনো দেখি নীল, কখনো লাল, কখনো নীল, এবং ফেসগুলো খুব বড়, খুব বিটঘুটে ফেস। একটা ফেস গেলে আরেকটা ফেস একই রকম ফেস আর আসে না। আমি জিনিসটা ফেস করছি, তবে ছুরিটা কাজ করছে। ছুরিটা আমি যখনই দেখাই তখন আমাকে গালি দেয়, এবং খুব ফানি লাগছে যে মানে খুব বাজেভাবে ভেঙচি কাটছে, কেটেই চলে যাচ্ছে। এবং এমনভাবে চলে যাচ্ছে যে ওই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে না, ওই বাড়ির ভিতরে থাকছে কিন্তু সামনে আসছে না। তো আর যেই জিনটা ওনার ওই মেয়েটার ভেতরে ছিল, ওই জিনটাকে সে সরাই ফেলে। ওকে, তো যেহেতু জিনটা সরে গেছে, বাড়ির বাসার তো সবার এখন টেনশন, বাসার ভিতরে যে 100টা আছে সেইটার থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায়। তো তিনি বলেন সবই সম্ভব, কিন্তু আমাকে কিছুদিন সময় দিতে হবে। এটা বলে ঠিক 3 দিন পর তিনি যখন এশার নামাজ পড়ে ঘোরে পড়ে যাচ্ছে, হঠাৎ করে তার ঘোর চলে আসে একটা, এবং ঘুমটা আসার কথা না। তিনি বলছেন আমি হঠাৎ করে ঘুমাই যাচ্ছি, ঘোরে চলে যাচ্ছে। ঘোরের মধ্যে আমি একটা জিনিস দেখি যে কয়েকটা কালো হাত ওই বাসার পাশে একটা পাতিল গাড়ে, বাসার পশ্চিম দিক বড় বড় একটা আম গাছ আছে, আম গাছের নিচে একটা পাতিল ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছে। বেশ গর্তের মধ্যে একটা পাতিল, যেটা চারিপাশে সাদ লাল কাপড় দিয়ে ঢাকা। ওটা না কয়েকটা কালো হাত মাটিটা খুঁড়ে পাতিলটা ঢুকিয়ে দিচ্ছে। তো উনি বলছেন যে আমি চেষ্টা করছি যে ঘুমের মধ্যে এটাকে রাখা না যায় কিনা, কিন্তু আমি জায়গাটা চিনে ফেলেছি, এটা কোন জায়গাটা। আমি এশার ওয়াক্ত শেষ করে, আমি আমলগুলা শেষ করে আমি রওনা দিলাম ওই গাছের নিচে যাওয়ার জন্য। রাত তখন 11:30-12টা বাজে। আমি ওই গাছের নিচে যেয়ে পৌঁছাই। গাছের নিচে যাওয়ার পরে হঠাৎ করে একটা শব্দ আমার পিছন থেকে আসতে থাকে, বলে যে ওস্তাদ যে কাজে আসছো সেটা তাড়াতাড়ি শেষ করো। উনি বলছে যে আমি ওস্তাদ না, সরি মাস্টার। মাস্টার, আপনি যে কাজে আসছেন সেটা তাড়াতাড়ি শেষ করেন। তিনি দেখলো যে ওই বাছা এত গরম, একটা ভ্যাপসা গরম, কিন্তু ওই গাছের নিচে দাঁড়ানো অবস্থায় তার মনে হচ্ছিল যে তিনি বাংলাদেশের বাইরে কোথাও আসছেন। এত ঠান্ডা, ওয়েদারটাই চেঞ্জ মনে হচ্ছে। পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন এবং চারিপাশে এনজয় করছেন। বলে যে এইগুলি সব আমার মাইন্ড ডাইভার্ট করার জন্য ট্রাই করছিল। কিন্তু আমি তখন চিন্তা করি না, আমাকে মাটিটা খুঁড়ে ফেলতে হবে। উনি কি করলো, মাটিটা খুঁড়ে ফেললো। অবশ্যই সাথে সাথে একটা পাতিল পেল, পাতিলের মধ্যে চারিপাশে লাল কাপড় দিয়ে ঢাকা। তিনি কি করলেন, বলে যে লাল কাপড়টা সরাতে আমি একটা ইলেকট্রিক শক খেলাম, দ্যাট ইজ অফ অ্যাবাউট 220 ভোল্ট হতে পারে। আমার মরে যাওয়ার কথা। আমি খালি শকটা খাওয়ার পরে যখন আমি অজ্ঞান হব, আমি যখন সেন্সলেস হব, এর আগে আমি জিনিসগুলো দেখতে পাচ্ছি যে ওই বাড়িতে অনেক কান্নাকাটি চলছে, অনেক চিৎকার চলছে, বাঁচাও বাঁচাও চিৎকার চলছে, আমাদেরকে বাঁচাও আমরা গেলাম, এরকম চিৎকার চলছে। দুনিয়া ভেঙে যাচ্ছে, বাড়ি ভেঙে যাচ্ছে, জানালার গ্লাস ভেঙে যাচ্ছে। এরপরে আমার কিছু মনে নেই। এরপরে আমার যখন ঘুম ভাঙে, আমি আম গাছের নিচেই ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর দেখি যে অলমোস্ট ফজরের ওয়াক্তের কাছাকাছি চলে এসছে, এবং আমার পাতিল থেকে নীল লাল করে বহুগুলা ধোঁয়া বের হয়ে গেল। ধোঁয়া বের হচ্ছে, এবং ধোঁয়াটা একদম নন স্টপ বের হচ্ছে। অনেকগুলো ধোঁয়া একটা সময় বের হওয়ার পর ধোঁয়া বের হওয়া শেষ হয়ে গেল। আমি তখন বাসাটার দিকে তাকালাম। উনি বলছে যে বাসাটা থেকে দেখে মনে হচ্ছে বাসাটা ভালো আছে, বাসাতে মনে হয় না কোনো প্রবলেম আছে। তিনি বাসার থেকে উনি পরবর্তী সময় বাসায় ভিজিট করেন, যে নয় বাসার লোকজনরা যে কমপ্লেন দিয়েছিল যে বাসায় পাতিল পড়ার শব্দ, ওনাদের বাসায় একটা পাখি পালতো, সেই পাখিটা মারা গিয়েছিল, বিড়াল পালতো, বিড়ালটা মারা গিয়েছিল, বাসার পাশে জন্য কোনো কা করে যেত। এটা আমার কাছে সব আজব লেগেছে যে কোনো পাখি যদি বাসার সামনে দিয়ে উড়ে যায়, এটা কেউ মেরে ফেলতে। এটা খুব ভয়ঙ্কর। কিন্তু পরবর্তী সময় বলছে না, এখন আর কোনো প্রবলেম নাই। উনি যে মেয়েটার সাথে কথা বললো, মেয়েটাও দেখি সুস্থ আছে, খাওয়া দাওয়া করছে। একটু রোগা তখন রোগা লেগেছিল, কিন্তু পরবর্তী সময় এটা ঠিক হয়ে যায়। মেয়েটা পরবর্তী সময় একটা প্রবলেমে পড়েছিল, কিন্তু সেটাও তিনি একটা তদবির দিয়ে ঠিক করে ফেলেন। এটা ছিল রাসেলের প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা পরের ঘটনায় যাব কিছুক্ষণ পর। কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, এবং আশা করছি যে আপনারা যারা শুনছেন আমাদেরকে এনজয় করছেন প্রতিটা মুহূর্ত, এবং আমি চাই যে প্রতিটা মুহূর্ত আপনারা এরকম ভয়ঙ্কর ভালো থাকুন এবং সব সময় ভালোর দলে থাকুন। আমাদের সঙ্গে আছেন একজন মানুষ যিনি কিনা
আমি অন্য কোনো পরিচয় যাব না, যিনি আমার বড় ভাই বা ছোট ভাই বা আমরা সমান সমান যেটাই হোক না কেন কিছু একটা, কিন্তু আমাদের ভাই। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে তিনি একটা আপনারা জানেন যে ওই যে অদ্ভুতুরে মাধ্যমে তাদের সাথে এখন মানে আমি এই পরিচয়টা দিতে এখন কমফোর্টেবল ফিল করবো আর যে কোনো পরিচয়ের চাইতে। আর বাকিবার যে সম্পর্ক সেটা তো আমাদের খুবই ব্যক্তিগত পার্সোনাল সম্পর্ক, সেই সম্পর্কে আমরা না গেলাম। কিন্তু আজকে আমরা যে জন্য এসেছি সেটা হচ্ছে যে যেহেতু ভয় পাওয়াতে চাই, ভয় পাওয়াতে চাইলে যারা ভয় পাওয়াতে ভালোবাসেন সেই সমস্ত মানুষ কোনো একটা কারণে কেন জানি না খুব মানে সঙ্গে সঙ্গে সাড়া দেন। তো আমি যখন ফোন করেছি বাবু ভাইকে, বাবু ভাই সঙ্গে সঙ্গে বলেছেন হ্যাঁ আসবো, কিন্তু আমাকে বারবার করে বলছেন যে নো ফর্মালিটিস, মানে আপনি বলছেন কেন এটা, মানে বলা লাগে না এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, বাবু ভাই জিয়ার, আর আমরা বাবু ভাইয়ের কাছ থেকে একটা ঘটনা শুনবো আজকে এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। বাবু ভাই কোথাকার ঘটনা বলবেন আপনি আসলে বলেন তো? রাসেল ভাই, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। ইউ আর মোস্ট ওয়েলকাম। কার্টিসি করলাম একটু। আচ্ছা, ওকে। কাহিনীটা বলবো ঢাকার কাহিনী। জি। আমি যেই জায়গাটায় বসে আছি এটা খুব কাছাকাছি একটা। ওকে। আপনি যে জায়গায় বসে আছেন এই জায়গাটা আপনি মোটেও পছন্দ করেন না আমি জানি, এবং এখানকারই কাছাকাছি একটা এলাকার কাহিনী আর কি। এটা আপনি আরও পছন্দ করেন। আচ্ছা। এবং এইখানে অ্যাকচুয়ালি আমাদের একটা খুব পরিচিত, আপনারও পরিচিত মানুষ, আমি মানে হয়তো আপনার পরিচিত, যাই হোক নাম বলবো না, নামটা আমি এবার চেঞ্জ করে দিলাম আশফাক। আশফাক ভাইয়ের কাহিনী বলি। হ্যাঁ, আচ্ছা। যাই হোক, আশফাক ভাই উনি ওনারা একটা অ্যাপার্টমেন্ট কেনেন এই এলাকাতেই আর কি, কাছাকাছি। তো অ্যাপার্টমেন্টটা অ্যাকচুয়ালি এটা একটা যে কোনো নাম করা বিল্ডার্সে তৈরি করা বাড়ি, এবং ওই বাড়িটা যখন তৈরি করে তখন ওনারা জাস্ট দেখেছে, ওনারা লেআউট প্ল্যান লাইক ভিডিওগ্রাফি, ওই আপনার যেটা বানায় দেখায় ওদেরকে, ওই ভিডিও প্রেজেন্টেশন, এগুলো দেখেই ওনারা জানতো সব কিছু। যাই হোক, অ্যাপার্টমেন্ট মাঝে মাঝে উনি দেখে গেছেন মোবাইল, এটা যখন কাজ হচ্ছিল। বাট ফাইনালি যখন কাজ হয় উনি আসেন, এবং যেদিন মানে ওনাদেরকে বুঝিয়ে দেওয়ার কথা আর কি, মোটামুটি কিছু নিজস্ব মানুষ তো কাজ করে সেখানে, কিছু ডেকোরেশন অ্যান্ড ইন্টেরিয়ারের কাজ। তো ওই সময় উনি যখন আসেন বাসাটায়, চাবি দিয়ে খোলেন, ফার্স্ট দিন কিছুক্ষণ একা বসেছিলেন, এবং বাসার মধ্যে বসে থেকেই একটা অস্বস্তিকর মানে অবস্থা উনি বুঝতে থাকেন, কেমন দিন লাগে ওনার কাছে। উনি ভাবে হয়তো একা আছি, এখানে কেউ নাই, এসেই হয়তো এই কারণেই এরকম। তো উনি মানে ওইভাবেই থাকেন আর কি। এর মধ্যে ইন্টেরিয়ারের কাজ হয় এবং ওনার সাথে আরও মানুষজন থাকে, মিস্ত্রিরা থাকে, লোকজন থাকে। যাই হোক, বাসাটা এক পর্যায়ে কমপ্লিটেড হয়। যেটা ছিল আশফাক ভাইদের ফ্যামিলি কালচারের মধ্যে, মানে ওই দোয়া পড়া, মিলাদ পড়া এরকম খুব একটা মানে ছিল না আর কি, নিজস্ব আর কি কল, মানে একটা যেটা নাকি মানুষের অনেকের বাসায় একটা ট্রেন্স থাকে যে এরকম কিছু ওনার ছিল না। সো ওনারা ওইটার কাজ দিয়ে খুব একটা যায়নি, জাস্ট বাসায় উঠে গেছে আর কি। তো বাসা উঠে যাওয়ার পর প্রথম যেদিন ওই বাসা উঠে, উনি যেদিন থাকতে যায় ওনার বেডরুমটা, তো ওই বেডরুমটার এক পাশে ছিল ওই বারান্দা দিয়ে লেক দেখা যায় পাশের, এবং ওই লেকটা মানে বেশ কিন্তু খুব নোংরা লেক। ঢাকা শহরে কোনো লেকই, একমাত্র ধানমন্ডি লেকটাই অপেক্ষাকৃত পরিষ্কার। হ্যাঁ, যেহেতু আমরা কাছাকাছি থাকি। যাই হোক, বাট আর সত্যি কথা বলতে আসলেই কিন্তু আমি মানে খুব সারপ্রাইজ হয়ে যাই রাসেল ভাই, যে কিছু অভিজাত এলাকা, খুব ভালো এলাকা, বাট লেকগুলো খুব দুর্গন্ধময়, বাজে অবস্থা আছে, আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। তো যাই হোক, ওনার লেকটা ওখানে, তো উনি রাতের বেলা ঘুমাতে যায়। তো রাতে আসতে ধীরে যথারীতি উনি কম্পিউটার ব্রাউজ করে বসে থেকে একটু চিন্তা করে দেখি বারান্দাটা কেমন লাগে। বারান্দায় বসে খুব ভালো লাগতে থাকে ওনার, যদিও বাতাসটা এতই না, মানে খুব ভালো ফ্রেশ এয়ার না, তারপরেও ভালো লাগে ওনার। তো এক পর্যায়ে উনি করে কি, ওনার ঘুম আসে, উনি বারান্দার থেকে হেঁটে চলে আসে এবং ওনার বারান্দার দরজাটা বন্ধ করতে ভুলে যায়, এবং উনি এসে যখন শোয়, যাই হোক বিছানায় শুয়ে আছে, প্রায় ঘুম চলে আসছে আর কি। এই সময় হঠাৎ কোনো একটা কারণে ওনার কিছু একটা ফিল হয়, ঘুম চোখে চলে আসছে এই সময়। তো উনি আস্তেই পুরো চোখ মেলে দেখেন, মানে চোখ পুরো খুলছে না, আবার বুঝতে পারছে না, এরকম অবস্থা উনি দেখেন যে বারান্দার মধ্যে কিছু একটা উড়ে এসে নামলো। সো ফার্স্ট উনি ভাবছিলেন যে কোনো পাখি বা রাতের বেলা পেঁচা টাচা উড়ে, ওনারও এইসব ব্যাপারে খুব আগ্রহ, এইসব পেঁচা টাচা এই রাতের ব্যাপারে বেশ, হি ইজ অলসো এ নাইট ক্রলার। সো ভাবে কোনো পেঁচা টাচা কিছু থামছে হয়তো লেকের পাশে। পরবর্তীতে উনি একটু বুকের মধ্যে ধক করে উঠে,
কারণ উনি যেটা দেখছে সেটা হচ্ছে পাখির মতো কিছু না, ইটস লাইক এ বিগ শ্যাডো, লাইক হিউম্যান বিং এর মতো, মানুষের Oh my মতো God. একটা শ্যাডো, এবং সেটা ডানা আছে বড় কালো রঙের, এবং এসে মানে পুরো কালো, মানে অবয়ব কিচ্ছু বোঝা যাচ্ছে না, জাস্ট মানুষের মতো শেপ, ডানা আছে, এবং ডানা ঝাপটে যে বসছে এটা বোঝা গেছে, এবং পর্দা, ওনার যে পর্দা সেটাও নড়ে গেছে। উনি বেশ মানে ওটাতে মানে বুকের মধ্যে ধাপ করে উঠছে না, উনি ভয় পেয়ে গেছেন। ঘরের মধ্যে হালকা আলো আছে বাইরের, এবং দূরে দেখা যাচ্ছে ছোট ছোট লাইট লেকের ওদিকে, এর মধ্যেই উনি অন্ধকারে অবয়ব দেখতেছেন, এবং উনি একবার চোখ বন্ধ করে ফেললেন, মানে ঘুমের মতো একটা ভান ধরে দেখলেন যে ওই কালো অন্ধকার জিনিসটা ওনার দিকেই আসতেছে আস্তে আস্তে বারান্দা থেকে বের হয়ে। তো উনি ছিলেন আর ওনার ওয়াইফ ভাবি ছিল, ভাবি আপনার ঘুমায় আছে, ভাবির কোনো খেয়াল নেই, উনি ওদিকে ফিরে ঘুমায় আছেন। তো ওই জিনিসটা আস্তে 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 ঠিক ওনার কাছে চলে আসেন, ঠিক ওনার পাশে চলে আসেন। এই সময় উনি মানে প্রচণ্ড রকমের মানে ওনার যে নার্ভের মধ্যে প্রচণ্ড প্রেশার পড়তেছে এরকম সময়। তো উনি চোখ বন্ধ করে ফেলেন, ফেলে এক সময় উনি নিজের অজান্তেই যতটুকু দোয়া জানতেন পড়া শুরু করেন, এবং পড়া শুরু করেন, এবং হঠাৎ করে তাকায় দেখে যে নাই কিছু একটা মানে রুম থেকে মনে বোঝা যাচ্ছে যে বারান্দা থেকে কিছু চলে গেছে। তো উনি জিনিসটা মানে ওনার কাছে খুবই ভয় লাগে। ভয় লাগার পরে উনি জিনিসটা কাউকে বলেন না, কিন্তু উনি পরের দিন থেকে চিন্তা করেন যে আমি বারান্দা লাগাই দেবো, বারান্দা আর খুলবো না। তো আজব ব্যাপার ছিল যে আশফাক ভাই উনি নিজে এই প্যারানর্মাল জিনিস বিশ্বাস করতেন, বাট ওনার ওই অন্য দিকের বিশ্বাসটা খুব স্ট্রং ছিল না। হাস্যকরী একটা ব্যাপার, ওনার নামে আমি নিজে হাসতাম ওনাকে, যে হাউ ক্যান ইট বি। সো একদিকের বিশ্বাস আছে, একদিকের নাই, দুইটাই হচ্ছে আসলে মানে আমরা দেখি না, কাইন্ড অফ লাইক দ্যাট। যাই হোক, তো উনি সিদ্ধান্ত নিলেন যে জানলা দরজা লাগায় রাখবেন। তো উনি এরকম দরজা লাগায় রাখলেন পরদিন থেকে। তো রাতের বেলা উনি একইভাবে উনি শুয়ে আছেন, উনি চিন্তা করতেছেন কখন ডানা ঝাপটানির শব্দ শুনবেন। তো দেখলো না, কোনো ডানা ঝাপটানির শব্দ টব্দ কিছু নাই। এক পর্যায়ে উনি প্রায় ঘুমাই পড়লেন। তো এক সময় ওনার ঘুম ভাঙছে, তো ঘুম ভেঙে তাকায় দেখে মানে বেশ, তখন তাকায় দেখছে রাত 3:30 বা সামথিং লাইক দ্যাট, এরকম সময়, মানে ঘুমাইছে 1-1.5 ঘন্টা হয়তো ঘুমাইছে। তো ঘুম ভেঙে গেলো, তো মানে হি হ্যাজ টু গো টু দ্য বাথরুম। উনি বের হয়ে উঠে বিছনা থেকে উঠে উনি বাথরুমে যায়। তো বাথরুমে যায়, বাথরুমের দরজা বন্ধ করে ভিতরে থেকে। যখন উনি বাথরুমে ঢুকছে, হঠাৎ করে ওনার মনে হয় যে কিছুক্ষণ পরেই যে ওনার রুমের মধ্যে কেউ একজন আসে, মুভ করতেছে। একবার ভাবি মনে উঠছে, ওনাকে ভাবি মনে উঠছে। তো উনি ভাবির নাম ধরে ডাকে। তো ভাবির নাম ধরে যখন ডাকে, আস্তে করে ডাকে, খুব জোরে না, তো শর্ট একটা শব্দ হয়, মনে হয় যে কিছু একটা মুভ করছে রুমের ভিতরে। তো উনি আস্তে করে উঠে যে ওই দরজাটা খুলে, দরজাটা যখন খুলে তখন উনি তাকায় দেখে ঠিক ভাবির বিছানার সামনে, ভাবি শুয়েছে, সামনে ওই কালো একটা মূর্তি, ওই জায়গাটাই একটা আবছা ছায়া। উনি কিন্তু দরজা একটু খুলছিল, পুরোটা খুলে নেই, এবং ওনার এটা খোলাতেই মনে হয় ওই জিনিসটা মানে সেন্স করে ফেলে জিনিসটা, এবং উনি দেখে খুব নিমিষে, লাইক মিলি সেকেন্ডের মধ্যে বাতাসের মধ্যে জিনিসটা সেট করে মিলে। এবং উনি খেয়াল করে যে ওনার যে বারান্দার যে যাওয়ার যে গ্লাস ডোরটা, ওইটা হালকা ফাঁকা, পুরো খোলা না, হালকা ফাঁকা। তো যাই হোক, উনি তো প্রচণ্ড মানে ভয় পেয়ে যায়, এবং সকালবেলা ভাবির সাথে কথা বলে যে তুমি কি স্বপ্নে টপ্নে কিছু দেখছো নাকি। তো ভাবি দেখে না, কিন্তু ভাবির শরীরের মধ্যে আঁচড়ের দাগ পান উনি, আঁচড়। সো এবং ভাবি একটু অসুস্থ হয়ে পড়েন, কয়েকদিন এরকম অসুস্থ হয়ে পড়েন। তো ওনাদের বাসায় ওনার নানি আসতেন। নানি মানে আমি একটু শর্টকাট করছি, মাঝখানে ছোটোখাটো আরও জিনিসপত্র এরকম হয়েছে আর কি, ছোটোখাটো ইনসিডেন্ট এরকম। ওনাদের নানি ছিলেন, নানি আসতেন বাড়ি থেকে, এসে ওনারা বলেন, উনি ওর নানির সাথে কথা বলেন যে ও তো এরকম হয়েছে, তো সেকেন্ড দিন এরকম দেখছি, তো এরপর থেকে ও আচরণ, ওর কি কোনো আসর টাসর হয়েছে না। তো ওনার নানি দেখে মরিচ পোড়া সামথিং লাইক দ্যাট কি একটা আছে ওনাদের প্রসিজার, সেটা করে বলে যে হ্যাঁ তোমার ওয়াইফের তো কোনো আসর আছে, এবং এটা সম্ভবত এই বাসাটার মধ্যে। ওনার নানি বলে যে আমি নিজেও ভালো কিছু সেন্স করিনি, রাতের বেলা হাঁটাহাঁটি করে আসে। তো বলে তোমরা মিলাদ দিচ্ছিলা, বলে না আমরা দিইনি। তো ঠিক আছে, তোমার আব্বারে বলো যে এখানে মিলাদের ব্যবস্থা আছে আর তোমার ওয়াইফকে ছাড়াইতে। তো তখন ওনারা ওখানকার লোকাল মসজিদে যান, যে কথা বললে হুজুর আসেন। উনি বাসাটা বন্ধ করে ওনার ওয়াইফকে ঝাড়েন, পানি পড়া দেন, করেন, এবং বলেন যে মানে এইভাবে চলতে, নামাজ পড়তে, অন্যান্য জিনিসগুলো ফলো করতে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই জিনিসগুলো। আর এই বাসাটাও ওনারা বন্ধ করে দেন, নামাজ পড়ে বলে যে এখানে আসলেই আছে, এবং বলে যে এই জায়গাগুলো আসলে ফাঁকা ছিল, তো ডেভেলপ যখন হয়েছে
তখন জায়গাগুলোকে আর কি ওইভাবে শুদ্ধি করে নাই, যে কোম্পানি করছে তারাও শুদ্ধি করেনি। অনেক জায়গায় দেখুন বাড়ি করার সময় নিয়ম, রাসেল ভাই, যেমন আমাদের বাড়ি করার সময় কিন্তু আমরা ওখানে ফার্স্ট যখন ইট দেই তখন দোয়া টোয়া পড়ে ওখানে ওইভাবে কাজ করা হয়েছে। তো অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেক কোম্পানিও বিল্ডিং করে, বাট তারা এতটা মডার্নাইজড ভাবে চলাফেরা করে বা পোস্ট মডার্ন যুগের মানুষরা তারা এইসব জিনিস বিশ্বাসও করে না, ভালোভাবে সব র্যাশনাল ওয়েতে সব কিছু চিন্তা করে। এটাই ওকে, কাহিনী রাসেল। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ সো মাচ। এবং ঘটনাটা নিয়ে চিন্তা করার বিষয় আছে কিন্তু আসলে, জি, জি। এবং আসলে আপনি যেটা বলছেন র্যাশনাল চিন্তা করলে কিন্তু হ্যাঁ, র্যাশনাল চিন্তা তো আমরা অনেক কিছু নিয়েই করি, যে আমরা র্যাশনাল ভাবে আমরা অনেক কিছুই এভরিডে লাইফ আমরা করছি, যেটা কোনো এক্সপ্লেনেশন আমরা খুঁজছি সত্যি না। তাই, আমি সত্যি। যেমন অনেককে বলি যে আমরা যে রেস্টরুমে ঢুকি দোয়া পড়ে ঢুকি না, অ্যান্ড অনেকে কিন্তু বলে স্বপ্ন দেখেন, বাজে স্বপ্ন দেখেন, এসব কিন্তু চলে যাবে। মানুষ যদি একটু পবিত্র থাকে, অজু করে যায়, তারপর দোয়া পড়ে, আমি আপনার কাছে অনেকবার শুনেছি বাথরুম খুব প্রিয় জায়গা এইসব। এটা থাকে ওদের, এদের জন্য দোয়া আছে ওখানে যাওয়ার জন্য। এবং এর জন্য যদি কেউ মানুষের দোয়া পড়ে যায়, মানুষ যদি অজু করে থাকে, ঘুমানোর আগে অজু করে শুয়ে শুয়ে দোয়া পড়ে ঘুমায়, তাকে কিন্তু কোনো স্বপ্ন দেখবে না, কোনো বোবাও ধরবে না, যেটা বলে বোবায় ধরা কিছুই হবে না। তা আমরা কিন্তু এগুলো করি না। এছাড়া অনেক আমরা যেভাবে মানে টাকা পয়সা ক্যারি করি, সব কিছুর নিয়ম আছে, আসলে আমরা নিয়ম না মানি, সব র্যাশনাল ওয়েতে, সব মডার্নাইজড ওয়েতে হয়ে গেছে। মডার্নাইজড মানে ওই যেমন মানুষ আগে বলতো যে অনেক দেখা যাচ্ছে মৌলবীরা বলছে পুতুল রাখার ব্যাপারে, আমরা এটা নিয়ে অনেক বলতাম যে এই মানে গাজা, মানে মানুষ বলে না যে কি পুতুল রাখলে কি হয়, সে কিন্তু এই যেটাই হলিউডের মুভিতে যখন দেখাচ্ছে আপনার ওই যে আপনার ওই অ্যানাবেল চাকি, তখন কিন্তু মানুষেরা ওয়াও দ্যাটস হলিউড সেই তো মানে হলিউডের মুভিতে দেখা গেছে মানে দ্যাটস সামথিং। ট্রু, ভেরি ট্রু। আসলেও মানে হ্যাঁ, অদ্ভুত লাগে এই জিনিসগুলো। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। আমরা শুনলাম বাবু ভাইয়ের কাছে ঘটনা, এবং আশা করছি যে আপনাদের ভালো লেগেছে ঘটনাটি, এবং কেমন লেগেছে এটা যে আমাকেও জানাবেন, বাবু ভাইকেও জানাবেন অবশ্যই। আমার ফেসবুকে আমাকে জানালেন, বাবু ভাইয়ের ফেসবুকে বাবু ভাইকে জানালেন, আলাদাভাবে জানাবেন। এইটাই আমাদের আসলে আপনাদের কাছে আপনাদের যে ভালো লাগাটা, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া কিন্তু। তো যাই হোক, আমরা আপাতত বাবু ভাইয়ের ঘটনায় আবারও ফিরে আসবো। আপাতত বাবু ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. রাইট, আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় আফনান ভাই, এবং আফনান ভাইয়ের ঘটনা শুনবো আমরা আজকে, এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা যেরকম আপনাদের পছন্দ সেরকম আজকেও অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। থ্যাংক ইউ রসেল ভাই। এখন যেই ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি কালেক্ট করে দিয়েছে হচ্ছে আমাদের খুলনার ছোট ভাই সৈকত। এবং খুলনার যত স্টোরি আমি বলেছি সাধারণত ওই সৈকতের মাধ্যম দিয়েই, আর একটা ছেলে আছে রূপম, এই দুইজনের মাধ্যম দিয়ে খুলনার চমৎকার চমৎকার স্টোরিগুলো আমি পেতাম। এবারও সৈকত আমাকে খুব সুন্দর একটি স্টোরি এনে দিয়েছে। তো যিনি বলেছেন, তো উনি সঙ্গত কারণ ওনার নামটা বলতে নিষেধ করেছেন, এমনি আদার্স বলতে বলেছেন, কারণ যার সাথে যেই ইসের সাথে ঘটনা তার আত্মীয় হয়তো উনি, এই জন্য উনি সঙ্গত করে নামটা বলতে নিষেধ করেছেন। তো ঘটনাটির স্থান হলো সাতক্ষীরা জেলার আশাশুনি থানার আনুলিয়া ইউনিয়ন, এবং এই আনুলিয়া ইউনিয়নের আকসরা বাজার নামে একটা গ্রাম আছে। এই আকসরা বাজারের এই ঘটনাটা, তো ঘটনাটি আসলে মানে শুরুটা আমি বলি যেখান থেকে সূত্রপাত, সেটা হচ্ছে ওই গ্রামে মানে স্বাধীনতার আগেই, মানে বাংলাদেশ স্বাধীনতার আগে একজন মেম্বার ছিলেন। তো যেহেতু গ্রামীণ পলিটিক্সের সাথে উনি ইনভলভ ছিলেন, ভালো খারাপ মিলিয়েই মানুষ, কিছু ভালো কিছু খারাপ, পুরাটাই খারাপ না, মানে কিছু ভালো কিছু খারাপ মিলিয়ে মানুষ। তো উনি দেখা যেতেন যে মাঝে মাঝে নিজের মানে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় ভালো কাজের সাথে বিভিন্ন ধরনের অত্যাচারমূলক কাজ উনি করে ফেলতেন। তো এভাবে দেশ স্বাধীনের পরে উনি আর মেম্বার ছিলেন না, কিন্তু উনি এই 90-এর দশকের দিকে মারা যান, মানে বয়সেই মারা গেছেন আর কি, এমনি অন্য কোনো ইসে না, বয়সে মারা গেছেন। তবে উনি মৃত্যুর সময় যারা উপস্থিত যারা ছিলেন, আমার স্টোরিটা শেয়ার করেছেন আর কি, যার মাধ্যমে শোনা, তো প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন মৃত্যুর সময়, মানে মৃত্যু যন্ত্রণা যে কি আমাকে বলেছেন আর কি। কারণ আমাকে ওই সৈকত যখন এটা ঘটনাটি আমাকে শুনিয়েছে, ও রেকর্ড করে পাঠিয়েছে,
আমি নিজে ভয়েস ক্লিপটা আমি শুনেছি আর কি। তো মৃত্যু যন্ত্রণাটা যে কি, এটা ওই মেম্বার সাহেবের মানে মৃত্যু না দেখলে কেউ বুঝতে পারবে না। তো উনি মারা যান। মারা যাওয়ার পরে স্বাভাবিকভাবেই ওই বাজারের মানে আকশরা বাজারের মানে রাস্তার মেইন একটা রাস্তা আছে, রাস্তার পাশে একটা কবরস্থান আছে, কবরস্থানে কবরস্থ করা হয়। এবং ওইটা বলতে পারেন ওনাদেরই জায়গা আর কি, বেশ উনি অনেক ভূসম্পত্তির মালিক ছিলেন, মানে কবরস্থ করা হয়। কিন্তু যেদিন কবর দিয়ে এসছে তার ঠিক পরের দিনই মানে লোকজন এসে খবর দিল যে ভাই কবরটা তো ভেঙে গেছে। তখন দেখে যে আসলেই সত্য, কবর ভেঙে গেছে। পায়ের দিকটা দেখা যাচ্ছে, কাফন দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে। তখন ওরা চিন্তা করেন যে ঠিক আছে, তাহলে কালকেই কবর দিলাম, আজকে ভেঙে গেল। ওনারা বিষয় একদম স্বাভাবিকভাবে নিয়েছেন, হতেই পারে। তো ওনারা আবার বাঁশ টাস দিয়ে সবকিছু চাটাই দিয়ে আবার সুন্দর করে কবরটা প্রস্তুত করে দেন, মানে স্বাভাবিকভাবেই করে দেন। পরের দিন আবার কিছু লোক এসে বলে যে ভাই কবর তো ভেঙে গেছে। দেখে একই অবস্থা, কবর ভেঙে গেছে। আবার ঠিকঠাক করেন। পরের দিন আবার একই খবর, ভাই কবর ভেঙে গেছে। কি মুসিবত, এরকম প্রতিদিন এই কাজটা কে করতেছে? বলে বৃষ্টি তো নাই, কোনো মানে শেয়াল যে ওটা করেছে তাও তো না, কবর ভাঙছে কেন? এখন চিন্তা করেন না, বারবার যেহেতু ভাঙছে, অলরেডি 3 দিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে, ওদিকে শরীরেও পচন ধরে গেছে। এখন চিন্তা করেন না, এভাবে আমরা এখন আর ওইটা না করি, এখন যেখানে ভেঙে গেছে আমরা মাটি দিয়ে দিই, মানে মাটি দিয়ে পূর্ণ করে দিই, তাহলে ভাঙলেও হয়তো বা এরকম হবে না। তো ওনারা মাটি দিয়ে পূর্ণ করে দেন যতটুকু যেখানে যেখানে ছিল আর কি সেখানে, তাহলে এখন আর ভাঙবে না, ওই চিন্তা করে চলে আসে। পরে একই ঘটনা, যে ভাই কবর ভেঙে গেছে। মানে অবাক ব্যাপার, মাটি তো দিয়ে আসছে, এখন তো মানে কবর তো ভাঙার কোনো কথাই নেই, ভিতরে তো ফাঁকা জায়গা নেই, যে দেখে আসলে একই অবস্থা ওরকম। তো উনি চিন্তা করেন নিশ্চয়ই এটা কোনো, যেহেতু মাটি দেওয়ার পরে কবর ভাঙছে, নিশ্চয়ই ওনার সাথে শত্রুতা ছিল, এমন কোনো লোক ইচ্ছা করে এই কাজটা করছে। তখন ওনারা চিন্তা করে পাহারা বসায়, যে কবর আবার ঠিক করে পাহারা বসায়। দেখে যে কিছুই না, পাহারাদাররা যখন একটু মানে কোনো কারণে একটু অচেতন হয়ে গেছে বা সকাল হয়ে গেছে, বাসায় চলে গেছে, কিন্তু যখনই ওখানে কোনো লোক না থাকে পরে এসে দেখে কবর ভেঙে গেছে। এই ধরনের ঘটনা কন্টিনিউয়াস হচ্ছিল। এখন চিন্তা করেন যে এটা কেউ নিশ্চয়ই করতেছে, এটা ধরতে হবে। এখন ধরার তো কোনো উপায় নাই, চিন্তা করে আসলে কে করছে, ওটা সন্দেহ লাগে যে আসলে এটা কি মানুষের কাজ না কিভাবে কি হচ্ছে, এটা তো বুঝতে পারছি না। তখন ওনারা কি করে, কবরটা পরের দিন আবার ঠিক করে চতুর্দিকে এমনভাবে কিছু মানে হালকা মাটি দিয়ে রাখে যে ওখানে যে করো মানে পা পড়লে একটা ছাপ সৃষ্টি হবে। তখন ওইভাবে দিয়ে চলে আসেন, বলে আজকে আর কারো পাহারা থাকার দরকার নেই, যদি কোনো মানুষ এই কাজ করে আমরা বুঝতে পারবো, কারণ কাছে এসেই তো ভাঙবে। মোটামুটি কবরের চতুর্দিকে 10-20-15 হাত দিয়ে এরকম হালকা মাটি দিয়ে রেখেছে, যেন পা পড়লেই ওখানে ছাপ পড়ে যায়, যেই আসুক না কেন। পরের দিন রাসেল ভাই ঘটনা একই, কিন্তু কোনো মানুষের পায়ের ছাপ নাই, কোনো পশু পাখির পায়েরও ছাপ নেই, কবর ভেঙে গেছে। তখন বলে যে আসলে ওখানকার যে স্থানীয় আলেমরা বলে না, এটা কোনো মানুষের কাজ না, এটা অন্য কোনো কারণে হচ্ছে। তো ওনার যারা সন্তানরা ছিল বলে তোমরা তোমার বাবার জন্য বেশি করে একটু দান খয়রাত করো, দোয়া করো, আশা করি সমস্যাটার সমাধান হবে। তখন উনি ওনার সন্তানরা যারা ছিলেন তখন মসজিদ, মাদ্রাসায় বা এতিম বা দরিদ্র লোকদের দান খয়রাত করে তার বাবার রুহের উদ্দেশ্যে। তারপর রাসেল ভাই এই ঘটনার ঘটেনি, মানে এটা শেষ, কবর ভাঙার একদম স্বাভাবিক হয়ে যায়। ওনারা কবরের চারদিকে একটু পাকা করে দেন, এটা এখনো আছে সেটা। কিন্তু এই ঘটনার পরে নতুন করে একটা ঘটনার আবির্ভাব হওয়া শুরু হয়। তো যিনি মানে যার সাথে ফার্স্ট এই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, ওনার নাম হচ্ছে জামাল। তো জামালের কাজ ছিল রাতের বেলা, উনি যেহেতু সাতক্ষীরার ওইদিকে তো আপনার ওই যে সুন্দরবনের কাছাকাছি, তো মাছ টাছ ওনারা ধরেন। উনি কি করেন যে সারাদিন মাছ ধরে মোটামুটি গভীর রাত পর্যন্ত মাছ ধরে এসে বাসায় সকাল মানে রাতের বেলা বাসায় এসে ঘুমান, সকালবেলা বাজারে গিয়ে আবার মাছ বিক্রি করেন। এটা ওনার প্রতিদিনের কাজ ছিল। তো উনি এরকম মাছের ঝুড়িতে মাছ নিয়ে মাথায় করে আসছিলেন। তো ওই যে বাজারটা, যে কবরস্থান, ওইদিকে যাওয়ার সময় হঠাৎ করে গম করে একটা আওয়াজ হয়, গম করে। মানে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা বইয়ের বস্তা যদি আমরা ফ্লোরের উপর হঠাৎ করে ফেলি, ধম করে একটা আওয়াজ হয়, যেটা ঠিক ওই রকম আওয়াজ, ধম করে একটা আওয়াজ হয়। আওয়াজটা শুনে স্বাভাবিকভাবে উনি আওয়াজটা শুনেন, কিন্তু মনে করছে হয়তো স্বাভাবিক কিছু। হঠাৎ করে দেখে যে ওই আপনার রাস্তার পাশেই
অন্ধকারের মধ্যে লুঙ্গি পরা এবং গেঞ্জি পরা। গেঞ্জিটা কেমন আসলে আমরা বললে বুঝবেন, সেটা হলো ওই যে স্যান্ডো গেঞ্জি, কিন্তু ওই যে আমরা যেমন টি শার্টের মতো কিছু স্যান্ডো গেঞ্জি আছে না, ওরকম পাতলা গেঞ্জিগুলো গ্রামের লোকজন অনেক পরে থাকেন এটা। তো ওরকম গেঞ্জি পরা একজন লোক বলছে, এই জামাল নাকি? তখন উনি বলছে, হ্যাঁ কাকা। বলে, মাছ কেমন পাইলি? বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি মাছ। বলে, আচ্ছা ঠিক আছে যা তাহলে। তো উনি চলে যাচ্ছে, যাওয়ার পরে আবার ওই গম করে আবার একটা আওয়াজ হচ্ছে। তখন উনি চিন্তা করছে যে আবার শব্দ হইল। তখন হঠাৎ করে ওনার মনে হচ্ছে, আচ্ছা আমি কার সাথে কথা বললাম? তখন বলছে, জামাল নাকি? যখন বলছে ওহো এটা তো মেম্বার চাচার গলা, ওনার সাথে তো আমি কথা বললাম, উনি মারা গেছেন অনেকদিন আগে। তখন উনি ওই মাছের ঝুড়িটা ফেলে দিয়ে চিৎকার করতে করতে বাসায় চলে যান। বাসায় যান, ওখানে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। যখন জ্ঞান ফেরে উনি সবাইকে বলেন যে আমি রাতের বেলা এই ঘটনা ঘটেছে। তখন মোটামুটি ওনাকে ট্রিটমেন্ট করা যায় আর কি, ঝাড়ফুঁক করা যায়, ওনাকে ওটা দিয়ে এই করা হয়। কিন্তু উনি আসলে রাত্রিবেলা এতটা ভয় পেয়েছিলেন, ওনার প্রচণ্ড জ্বর আসে, এবং আমরা বিভিন্ন সময় গল্পে বলেছি এরকম যে জ্বর আসলে স্বাভাবিকভাবে অনেকে মারাও যান, এবং উনি 7-8 দিন জীবিত ছিলেন, মারা যান। তো এটা যখন উনি মারা যান তখন এলাকায় বলে যে মানে কেন মারা গেলেন, উনি ভয় পেয়েছিলেন। কেন ভয় পেয়েছিলেন? যে মেম্বার চাচাকে দেখেছিলেন রাস্তায়, এটা দেখে উনি খুব ভয় পেয়েছিলেন। এটা মানে গ্রামে একটা চাউর হয়ে যায়। তো এরপরে আব্দুর রহমান নামক একজন ব্যক্তি আছেন, উনি মাছের করেন না, নর্মালি ওই বাজারে ওনার দোকান আছে। কোনো একদিন ওই দোকান বন্ধ করে আসতে আসতে আমার দেরি হয়েছে, উনি একাই আসছিলেন। উনি আসার সময় হঠাৎ করে একটা ওই যে ঠিক ওরকম বম করে একটা আওয়াজ হয়। আওয়াজ হওয়ার পর উনি দেখেন যে সামনে একজন লোক দাঁড়ানো। বলে, কি রহমান নাকি? বলে, জি চাচা। বলে, কি আজকে দেরি হলো কেন? বলে, অনেক আজকে হাটের দিন ছিল, অনেক কাজ টাজ ছিল এই জন্য, আর তাছাড়া গঞ্জ থেকে মাল আসবে, মাল আসতে দেরি হয়েছে, এই জন্য দোকানটা বন্ধ করতে দেরি হয়ে গেছে। এই কথা বলতে বলতে আব্দুর রহমানের মাথায় খেয়াল আসছে যে কিরে, উনি তো মারা গেছেন, এটা কে তাহলে? তখন উনি প্রচন্ড জোরে চিৎকার করেন এবং চিৎকার করে লোক ডাকা শুরু করেন। তখন দেখে কি ওই লোকটা আস্তে আস্তে কাছে আসছে এবং শরীরের আকৃতিটা আরো বড় হচ্ছে, এবং ওনাকে একদম মানে ওনার গলা ধরে মানে একদম উঁচা করে ছুঁড়ে ফেলে দেন, এবং উনি যায় পড়েন একটা কাঁটাতারের উপরে, এবং ওই কাঁটাতারের ওইখানে ছিল একটা মাদ্রাসার বাউন্ডারি। মাদ্রাসার বাউন্ডারিটা আসলে কাঁটাতার দিয়ে ঘেরা। উনি কাঁটাতারের উপরে পড়ে যান, মারাত্মকভাবে আহত হন, এবং উনি চিৎকার চেঁচামেচি করেন। তখন ওই মাদ্রাসার স্টুডেন্টটা ঘুম থেকে জেগে যায়, হুজুররা চলে আসে দেখে যে ওনার এই অবস্থা। তখন ওনাকে সেবা শুশ্রূষা করে আস্তে আস্তে উনি সুস্থ হন, উনি আর মারা যান নাই। কিন্তু এলাকাতে এই ঘটনাটা চাউর হয়ে যায় যে এই রাস্তাতে আসলেই এই মেম্বার চাচাকে দেখা যায়। তখন মোটামুটি অনেকেই রাতের বেলা ওই রাস্তা দিয়ে মানে আসার ক্ষেত্রে কখনো একা আসেন না। আরও একটা মজার বিষয় রাসেল ভাই, সেটা হচ্ছে যে এই ঘটনাটা কিন্তু এখন পর্যন্ত চলমান। ও এখনো চলছে? এখনো চলছে। যারা ওই অনেকে ভুল করে, অনেকে তো জানেন না, কেউ তো আত্মীয় বাড়িতে গিয়েছেন বা কোনো কারণে যারা জানেন না, তারা অনেক সময় একা চলার সময় তো সবসময় যে দেখেন বিষয়টা এমন নয়, তো মাঝে মাঝেই দেখেন। এখন পর্যন্ত সেটা চলছে স্টিল নাও। এবং আমাকে যিনি ঘটনাটা বলেছেন উনি মানে 100% হলফ করে বলছেন যে ঘটনাটা 100% সত্যি। কেউ যদি জাজ করতে চায়, ঠিকানা তো সব বলেই দিয়েছে, যে ওই গ্রামের সাতক্ষীরা জেলার ওই গেলেই এই ঘটনাটা শুনলে বুঝতে পারবে যে আসলে ঘটনাটা সত্য কিনা। এটাই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে কষ্ট করে স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি আবারও ভবিষ্যতে আমাদের দেখা হবে। ভালো থাকবেন আফরান ভাই, এবং সবসময় আশা করছি যে আমাদের সঙ্গেই থাকবেন। আপনার জন্য শুভকামনা রাসেল ভাই, ইনশাল্লাহ একসাথেই থাকবেন যদি চান। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. রাইট, ইউ আর লিসনিং টু Bhoot.com। আমি রাসেল আছি সাথে, এবং আপনারা শুনছেন আমাকে। এই মুহূর্তে আমি যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি চলে যাব আরও একটি ঘটনায়। কিন্তু এই ঘটনাটি কার? হ্যাঁ, এই ঘটনাটি আমাদের অনেক পুরনো একজন বন্ধু, আমাদের অনেক পুরনো একজন সহযাত্রী আবরার ভাইয়ের
এবং আবরার ভাই এই ঘটনাটি আমাদের রেকর্ড করে পাঠিয়েছেন। অডিও ক্লিপ তো থাকতেই হবে, তাই না? সো রেকর্ড করে পাঠিয়েছেন। কোয়ালিটি কেমন হবে আই ডোন্ট নো, কারণ তাকে স্টুডিওতে আনা সম্ভব না, কারণ হি লিভস ইন ইউএস। সো ওখান থেকে তো মানে আমাদের ভূত.com-এর এরকম কোনো সামর্থ্য নেই যে তাকে উড়িয়ে নিয়ে এসে এখানে ঘটনা শোনাবো আপনাদেরকে। সো তিনি ঘটনা খুবই সঙ্গত কারণেই রেকর্ড করে পাঠিয়েছেন। তার সেই অডিও ক্লিপটি আমরা প্লে করছি। এনজয়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আবরার খান, নিউ ইয়র্ক থেকে। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, সেই ঘটনাটা আমার খুব কাছের এক বন্ধু ফয়সালের সাথে ঘটে যাওয়া। ফয়সালও নিউ ইয়র্কের বাসিন্দা, জামাইকা 179 স্ট্রিট হিল সাইডে। তার চাকরির সুবাদে সে কাজ করে ম্যানহাটন সিটি বলে পরিচিত নিউ ইয়র্কে। সো ম্যানহাটনের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন অনেকেই হয়তো নাম শুনেছেন। তার আশেপাশেই সে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করছে। তার চাকরির সময়টা দেখা যায় যে বিকাল থেকে শুরু হয় এবং রাত্রে 11টা সাড়ে 11টা পর্যন্ত তার ডিউটিতে থাকতে হয়। তো প্রায় দিনই বাসায় ফিরে সে অনেক রাত্রেবেলা, দেখা যায় যে 12টা সাড়ে 12টার দিকে হয়তো বা ট্রেনে উঠছে, রাত 1টা-1:30টার দিকে ফিরছে। তো যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন আসলে বেশ বরফ পড়েছিল। আপনারা জানেন অনেকেই যে নিউ ইয়র্কে শীতের সময় মাঝে মাঝেই বরফ পড়ে থাকে, এবং যতই বরফ পড়ুক আমাদের আসলে এই বরফের ভিতরেও কাজে যেতে হয় বা কাজ থেকে ফিরতে হয়। কাজকে কোনোভাবেই আমরা মানে ছেড়ে থাকতে পারি না আর কি। তো নিজের জীবিকার তাগিদেই সেদিন অনেক বরফ পড়ার কারণেই ফয়সাল তার কাজে যোগ দেয় এবং কাজ শেষ করে রাত্রে 11:30টার জায়গায় সেদিন একটু দেরি হয়ে যায়, রাত 1টার দিকে রওনা করে। তো রাত 1টার দিকে যখন রওনা করে, আনুমানিক রাত 1:30টার দিকে সে পেন স্টেশন নামে পাশের যে ট্রেন স্টেশনটা সাবওয়েতে, সেই সাবওয়েতে অপেক্ষা করছিল। এবং রাত্রেবেলা যেটা হয় নিউ ইয়র্কে, যারা নিউ ইয়র্কবাসী বা যারা দীর্ঘদিন আমেরিকায় আছেন বা যারা ঘুরতে এসেছেন, অনেকেই হয়তো বা জানেন যে রাত্রেবেলা সাবওয়েতে ট্রেনগুলো যদি দেখা যায় অন্যান্য সময় দিনের বেলা 5 মিনিট 6 মিনিট পর পর আসে, কিন্তু রাত্রেবেলা আসে দেখা যায় আধা ঘন্টা, অনেক সময় 1 ঘন্টা পর্যন্ত দেরি করে। রাত 1:30টার থেকে সে অনেকক্ষণ অপেক্ষা করছিল, প্রায় রাত 2টার পরে একটা ট্রেন আসে আর কি। তো সেই ট্রেনটা করে সে পেন স্টেশন থেকে আরেকটা ট্রেন স্টেশনে গিয়ে ওখান থেকে তার যে গন্তব্যের যে ট্রেনটা, সেটা হচ্ছে এফ ট্রেন ধরার জন্য অপেক্ষা করতে থাকে। সেখানেও প্রায় অনেকক্ষণ চলে যায়। ইতিমধ্যে রাত 3টা বেজে যায়। তো প্ল্যাটফর্মে অনেক ফাঁকা ফাঁকা জায়গার ভিতরে বেশ মানুষজন দূরে দূরে ছিল। আর একটা ট্রেন স্টেশন আন্ডারগ্রাউন্ডে অনেক বড় থাকে, আপনারা হয়তো যারা দেখেছেন বা হয়তো ধারণা করলেও বুঝতে পারবেন যে একটা যদি ট্রেনের কম্পার্টমেন্ট যদি দেখা যায় যে 12টা-15টা থাকে, সেখানে কতখানি জায়গা নিয়ে করতে হয়। ও যেখানে ছিল সেখানে আসলে আশেপাশে কোনো মানুষ ছিল না, হয়তো দূরে অনেক কেউ ছিল। তো হঠাৎ করে প্রকট দুর্গন্ধ তার নাকে আসতে থাকে। দুর্গন্ধ বেসিক্যালি দেখা যায় যে উন্নত বিশ্বে এরকম ট্রেন স্টেশন এটা আসলে সেরকম অস্বাভাবিক একটা বিষয়। তো দেখতে পেল যে সিঁড়িটা আর কি প্ল্যাটফর্মে নেমে এসছে, মানে মেইন উপর থেকে যে সিঁড়িটা দিয়ে সবাই নেমে আসে প্ল্যাটফর্মে, সেই সিঁড়ি দিয়ে একটা মানুষ নেমে আসছে, খুব উস্কো খুস্কো, মানে যাদেরকে বলা যায় আর কি হোমলেস। তো এই হোমলেস লোকটা আস্তে ধীরে নেমে আসছে এবং আস্তে আস্তে ওই লোকটা যখনই কাছে আসতে থাকে, ফয়সাল ফিল করলো যে ওই যে দুর্গন্ধটা আরো বিকট হতে থাকলো। কাছাকাছি আর যখন আসলো দেখলো উস্কো একটা খুব চিরাজর্ণ একটা মানুষ। তো সেই লোকটা যখন কাছে আসে, হাতে তার একটা ক্যান, ওই যেগুলো এমটি ক্যান, বিয়ারের ক্যান হতে পারে বা ড্রিঙ্কসের ক্যান হতে পারে, তো ওই ক্যানটায় সে ওই কয়েন নাড়াচ্ছে আর শব্দ করছে, বলছে, এটা খুব ভারী গলায় ফয়সালকে বললো, স্যার ক্যান ইউ গেট মি $1?
would love to buy some beer. এটা বলা পরপরই ফয়সাল আসলে খুব অস্বস্তি ফিল করা শুরু করছিল, যেহেতু দুর্গন্ধ, এবং একটা সে পকেট থেকে $1 নোট বের করে সেই ক্যানটাতে দিয়ে দেয়, এবং দেওয়ার সাথে সাথেই লোকটা আস্তে 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 হেঁটে আরেকদিকে চলে যায়। ইতিমধ্যে ট্রেন চলে আসে, তার গন্তব্যের F ট্রেন চলে আসার পরে সে কম্পার্টমেন্টে উঠে যায়। ডোর ক্লোজ হয়ে যায়। ডোর ক্লোজ হয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়াতে সে দেখলো যে প্ল্যাটফর্মে সেই উস্কো খুস্কো লোকটা তার দিকে তাকিয়ে খুব অস্বাভাবিক একটা মানে দৃষ্টি তার দিকে দিয়ে রেখেছে, এবং কেমন জানি একটা অদ্ভুত একটা হাসি দিচ্ছে। যাই হোক, তো ওখান থেকে ট্রেনে করে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে তার গন্তব্যে, তার বাড়ি যেখানে, সেটা হচ্ছে 179 জামাইকাতে ওই স্টেশনে নামতে। তো যেতে যেতে এক সময় সে দেখতে পেল যে মানে সে খুব টায়ার্ড ছিল, সো অনেকটা নিদ্রার মতো হয়ে আসলো। তো স্বপ্নে সে আবল তাবল মানে কোনো মানে ট্র্যাক ছাড়া অনেক কিছু মানে কি জানি দেখলো। তো এরকমই মানে খুব অস্বস্তি লাগছিল আসলে তার তখন, এত টায়ার্ডনেসের ভিতরে। যখন ঘুম ভেঙে গেল তখন দেখলো প্রায় তার গন্তব্যের কাছাকাছি চলে এসছে। তো যখন আসলো ট্রেন থেকে নেমে গেল, নেমে হাঁটা শুরু করলো, ট্রেন স্টেশন থেকে বের হয়ে আসলো। এখানে বলে রাখা ভালো, ফয়সালের বাসা 179 যে জামাইকা 179, ওখান থেকে হিল সাইড থেকে আরও বেশ কিছু দূর, প্রায় 10-15 মিনিট হাঁটতে হয়। তো সেখান থেকে সে হাঁটা শুরু করলো। রাত বাজে তখন প্রায় প্রায় কাছাকাছি 3:30 পৌনে 4টা এরকম একটা সময়ের দিকে। হাঁটতে হাঁটতে আগাচ্ছে। আর রাস্তায় আসলে তখন তেমন একটা লোকজনও ছিল না, খুব মানে চুপচাপ, যেহেতু সে প্রতিদিনই আসে, তো এই এনভায়রনমেন্টেই সবসময় চলাফেরা করে বা হেঁটে অভ্যস্ত। তো এই সময় হঠাৎ করে দেখতে পেল যে অনেক দূরে তার বাড়ির কাছাকাছি প্রায় চলে এসছে। স্ট্রিট লাইটের আলোতে দেখতে পাচ্ছে যে একটা মানুষ কুজো হয়ে বসে আছে জাস্ট ফুটপাতের সাথে, এবং হাতে সম্ভবত কি যেন একটা উঁচা করে দিয়ে রাখছে, এবং একটু শব্দ শুনতে পাচ্ছে দূর থেকেই, যে ছন ছন ছন, মানে সামথিং লাইক কয়েন্স। যখন কাছে চলে আসলো তখন স্পষ্টভাবে লোকটাকে দেখতে পেল। লোকটা তার দিকে উদ্ভট এক দৃষ্টিতে তাকিয়ে এবং একটা হাসি দিয়ে বলছে, স্যার, ক্যান গেট মি $1, would love to buy some beer. ফয়সাল লক্ষ্য করলো এই লোকটা আর কেউ নয়, সেই ট্রেন স্টেশনের লোকটা যে কিনা ভিক্ষা করছিল তার কাছে, হোমলেস। সে ঘাবড়ে গেল, এই লোকটা এখানে আসলো কিভাবে। নিমিষেই সে অনেকটা দিশেহারা হয়ে গেল, দৌড়ানো শুরু করলো। দৌড়াতে রাস্তা শেষ হচ্ছে না, খুব অল্প সময়ের রাস্তা ছিল, হেঁটে গেলে হয়তো বা হার্ডলি 2-3 মিনিট লাগবে, তার মনে হচ্ছে অনেক সময় লাগছে। এই অবস্থায় যখন পৌঁছে গেল বাসার দৌড়ে, তখন কোনোভাবে চাবি বের করে দরজা খুলে ঢুকে দেখতে পেল যে কমন যে রুমটা, সে কমন রুমে, সিটিং রুমে তার ফ্ল্যাটমেট বসে আছে। তাকে সব ঘটনা খুলে বললো হাঁপাতে। তার বন্ধুটা শুনে তাকে আস্তে আস্তে আগে নর্মাল করলো, একটু পানি টানি খাওয়ালো, মুখে পানি টানি দিল, তাকে নর্মাল করার পর বললো, ফয়সাল, তুমি এখন জানতে পারলে এই জায়গাটায় অনেক সময়ই দেখা যায় যে এরকম, অনেকেই বলে যে এরকম একটা মানুষকে দেখা যায়, এবং নিমিষে সে মাঝে মাঝে উধাও হয়ে যায়। এবং জানা যায়, মানে তার শোনা কথা আর কি, যে এই লোকটা একটা হোমলেস ছিল ওখানে, এবং সে এক সময় কোনো এক কারণে একটা গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। ফয়সালের মনে একটা কোশ্চেন জাগে এরপর থেকে, যে এই লোকটা যদি এখানেই তাকে দেখা যায়, তাহলে কেন ম্যানহাটনে তার এফ ট্রেন ধরার যে ইন্টারচেঞ্জটা ছিল ওখানে কেন দেখেছিল। এরপর থেকে কখনো আর কোনোদিন ফয়সাল তাকে দেখেনি। কোনো একটা আড্ডায় যখন ফয়সাল আমাকে এই গল্পটা বলছিল, তখন আসলে আমি ফয়সালের ওই বাসাটাতেই বসেছিলাম, যে বাসায় আশেপাশে ওই হোমলেসটাকে দেখেছিল সে। আর এরপরে কখন ফয়সাল তাকে দেখেনি। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ।
আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। এবং এই সাথে সাথে কিন্তু শেষ হয়ে গেল আমাদের আজকের ভূত.com-এর ফার্স্ট এপিসোড। আশা করছি যে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, কোনো না কোনোভাবে একটু হলেও আপনাদের আনন্দ দিতে পেরেছি। এবং এই আনন্দ যদি আমরা একটু হলেও ভাগাভাগি করে নিতে পারি, যদি আপনি সত্যিই আনন্দিত হন বা একটু মজা পেয়ে থাকেন, তাহলেই আমাদের সমস্ত কষ্ট সার্থক হবে। এবং আমরা আরও একটা বিস্তৃত পরিসরে আমাদের ভূত.com-কে নিয়ে এসেছি, যেখানে সবার অ্যাক্সেস আছে, যেখানে সবাই আসতে পারেন, এবং আমরা আরও বেশি কানেক্টেড এখন একে অন্যের সাথে। সো আমাদের সাথেই থাকুন, অপেক্ষা করুন দ্বিতীয় পর্বের। সেই পর্যন্ত টাটা।